Okay, today we are going to start our class based on how to generate idea for any writing, and we can use uh, for different purposes in freehand writing. Right? আমরা তিনটি ধাপে শিখব কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় এবং কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় এবং কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়। যদিও প্যারাফ্রেজিং একটি ভাস্ট টপিক, আমরা একদিনে শিখতে পারবো না, তবে ধারাবাহিকভাবে আমরা এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তবে এই দুটা ব্যাপারকে আমরা গুরুত্ব দিব। আশা করছি যে এই ক্লাসটি একটু ডিফারেন্ট ওয়েতে। তার আগে আপনাদের বাড়ির কাজ শুরু, যেই কাজ ছিল আমি সেখানে চলে যাব। Definitely will be asked randomly to say any word when I will ask you. Okay? এটা হচ্ছে এই জন্য আপনারা অনেকেই পড়ছেন কি পড়ছেন না সেটা জানা। সমস্যাটা হলো আপনারা যদি না পড়েন পরবর্তীতে আমাকে কেউ অভিযোগ করবেন, কি পড়লাম তার কাছে কিছুই তো বুঝলাম না। ওকে, কিছুই আপনি পারবেন না যদি আপনি নিজে না পড়েন। এই জন্য আমি এই শব্দগুলো দিয়ে দিয়েছি, অর্থাৎ আপনি যাতে এগুলো পড়ে নিজের শব্দ ভান্ডারকে দারুণ ভাবে উন্নতি করতে পারেন। অর্থাৎ আপনি যেন কিছু বলতে গেলে বলতে পারেন, কিছু লিখতে গেলে মাথার মধ্যে আসে, সেইগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। এখন কিপ সাইলেন্ট, সবাই সাইলেন্ট থাকার চেষ্টা করবেন, নিজ নিজ থেকে সাইলেন্ট থাকবেন প্লিজ। জি, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত কিছুতেই ইয়া করবেন না, ওপেন করবেন না দয়া করে। সাইলেন্ট রাখুন সবাই। জসিম, আপনাকে আমি মিউট করতে পারছি না কেন? ওকে, ঠিক আছে, আমরা যাই সামনে। জি, আমি র্যান্ডমলি জিজ্ঞাসা করব, ঠিক যাকে জিজ্ঞাসা করব তিনি ওপেন করবেন, অর্থাৎ আমার সাথে কথা বলবেন, প্রতি উত্তর দিবেন অথবা মেসেজে অবগত করবেন। ওকে। Okay, here we're going to, okay, আফরোজা, আপনি শুনতে পাচ্ছেন? আফরোজা, দেখুন এখানে একটি শব্দ আছে, রিভেল। এর কি অন্য কোনো সিনোনিমাস ওয়ার্ড আছে আপনার জানা আছে, বা আপনাদের কার জানা আছে? দয়া করে আমাকে একটু অবগত করুন তো। কেউ সার্চ দেবেন না, যার জানা আছে তিনিই বলবেন। এখানে মেসেজ অবগত করুন অথবা মুখেও বলতে পারেন। এই বিদ্রোহী, ইজ ইজ এ রেবেল, এটার অন্য কোনো সিনোনিমাস ওয়ার্ড আছে কিনা অবগত করবেন। ওকে, আমি বলছি অন্য কোনো প্রতিশব্দ আছে কিনা এই বিদ্রোহী, এই যে রেবেল শব্দটি আছে। ওকে। ওকে, আমার কথা এটা কি শুনতে অপোজিশন পাচ্ছেন? হতে পারে কি? ওকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন না সবাই? ওকে, মেবি প্রবলেম হচ্ছে, রাইট? ওকে, আমাকে একটু মেসেজ অবগত করুন তো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যালো স্যার। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ওকে, উই গো হ্যাড। Okay, right now I'm fixing. Okay, I'm fixing. No, sir, Please. I can hear you. Okay, many of you can get clearly right now.
ওকে, অনলি 2 or 3 মিনিট, এরপরে আমাদের নেটওয়ার্কটা ঠিক হয়ে যাবে। ওকে, ফিক্স করতেছে আর কি। ঠিক আছে, একটু পরে ঠিক হয়ে যাবে। জি, আমরা এই পর্যন্ত একটু এখানে আলোচনা করি। ওকে, এখানে যে শব্দগুলো আছে একটু অ্যাডভান্স লেভেল। সাধারণত আমরা এগুলোকে পেপার পত্রিকায় পাই, সেগুলো এখানে লেখা আছে আর কি। এমনিতে সাধারণত আমরা ব্যবহার করি না, পেপার পত্রিকায় এই ওয়ার্ড গুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে। এই যে এখানে আছে ট্রুস, এই শব্দটি আছে, এর সাথে প্রতিশব্দ আছে আর্মিস্টিস, ট্রুস, এন্ড হু অলসো সিসফায়ার, অর্থাৎ সাময়িক যুদ্ধবিরতি। এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি, মেবি আমাদের যখন আমরা কম্পিটিটিভ এক্সাম দিই তখন এগুলোর সাথে পরিচিত হয়েছে। হিউম্যানিটেরিয়ান এইড, মানবিক সাহায্য, এগুলোর সাথে আমরা পরিচিত হয়েছে। মেনি ফল্ট। ওকে, আমরা 2-1 মিনিট দেরি করে নেটওয়ার্কটা ঠিক হোক, আমাদের মূল ক্লাসে চলে যাব। অন্যথায় যদি ডিস্টার্ব হয়, এটা আমাদের জন্য হয়তো সবাই ভালোভাবে নাও পেতে পারে। এই জন্য একটু দেরি করছে, আমরা এখানে একটু সময় দিচ্ছি। ওকে, ভূমিদস্যু এর ইংরেজিটা কে বলবেন? একটু বলুন তো, ভূমিদস্যুর ইংরেজিটা কি বলা যেতে পারে? ভূমিদস্যু যারা মূলত ভূমি দখল করে আর কি, ভূমিদস্যুকে ইংরেজিতে কিভাবে আমরা বলতে পারি? জি, যার জানা আছে তিনি মেসেজ অবগত করতে পারেন, অথবা আমাকে মুখেও বলতে পারেন, নো প্রবলেম। ভূমিদস্যু। হুম। ওকে, ওকে, ইউ রিসিভ প্যারাডাইম, দৃষ্টান্ত বা উদাহরণ ওর থিওরিতে আমরা ব্যবহার করে থাকি। ওকে, রাইট নাও ডু ইউ হ্যাভ মি অর গেট মি ক্লিয়ারলি? এখন কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন একটু অবগত করুন। জি, শুনতে পাচ্ছি। ওকে, আমরা আমাদের মূল আলোচনা চলে যাব এখন। জি, মূল আলোচনাটা হলো, প্রথমত আমরা আইডিয়া কিভাবে জেনারেট করতে পারি এই সম্পর্কে অবগত হব। Here, how to develop an idea generation or idea generation. Here, using brainstorm. সায়েন্টিফিকলি একটা মানে এটাকে সাধারণত যখন আপনার টপিক কমন না পড়ে, বা আপনি যখন টপিক সম্পর্কে আহ, তেমন বেশি একটা অবগত না, তখন সেই টপিক সম্পর্কে কিভাবে আপনি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আইডিয়া জেনারেট করে সেই টপিক সম্পর্কে তথ্য দিতে পারেন। অর্থাৎ আমরা যারা এক লাইন লিখে পরবর্তী লাইনে কি লিখবো সেই সম্পর্কে অনেকাংশেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এই সমস্যাটায় আমার মনে হয় অনেকেই ভুগেন, এবং সেটা আমার ক্ষেত্রেও কোনো অংশেই কম নয়। আর যখনই আমরা ভুগবো তখনই আমরা এই ব্রেনস্টর্মিং, অর্থাৎ আমরা এই কোশ্চেন বেস স্টেজ, এটাকে আমরা ডব্লিউ এস কোশ্চেনিং থিওরি বলতে পারি, অথবা ব্রেন ম্যাপিংও বলতে পারি, ব্রেন স্টর্মিংও বলতে পারি। অর্থাৎ এগুলোর সাহায্য নেব। ঠিক আছে, এগুলোর সাহায্য নিয়ে আমরা খুব সহজেই এগুলোকে ফিক্স করতে পারবো। অর্থাৎ একটি টপিক সম্পর্কে আমরা আইডিয়া জেনারেট করে আমাদের লেখাকে
কন্টিনিউ রাখতে পারবো। রাইট। প্রথমত আমরা যে কোনো একটা টপিক সিলেক্ট করব। জি, আমি টপিক সিলেক্ট করার দায়িত্বটা দিচ্ছি আপনাদের উপরই। যে কেউ একটা টপিক সিলেক্ট করুন, যে কোনো একটা টপিক। যদিও এখানে আছে, অবশ্য এখানে টপিক কিছু আছে, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, নিজেদের মতো করে একটি টপিক বলতে পারেন, নো প্রবলেম। জি, এইখানে টপিক আছে, সিলেক্ট করুন একটা টপিক, আমরা এখানে সিলেক্ট করব। মানে আমরা প্র্যাকটিক্যালি দেখবো, এখানে কোনো মানে ইয়া নাই, আহ, আজে বাজে পেঁচাল নাই, আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ওকে। গ্লোবাল সাইবার ওয়ার্মিং। ক্রাইম। গ্লোবাল ওয়ার্মিং, সাইবার ক্রাইম, ইয়া, প্লিজ আপনি মেসেজে অবগত করুন, আপনারা দয়া করে মেসেজে সবাই অবগত করবেন, ঠিক আছে? জি। ওকে। গ্লোবাল ওয়ার্মিং একজন বলেছে। Okay, ধরুন আমরা এখানে প্রথমত এখানে কি বললেন, সাইবার, সরি টু সে, একটু ফিক্স করতে হবে আমার এখানে লেখায়। জি, আপনারা বলুন, যার যেটা ইচ্ছা একটু বলুন। ওকে, একজনে বলেছেন যে সাইবার ক্রাইম, আর একজনে বলেছেন গ্লোবাল ওয়ার্ম। জি, তারপরে দেখি কে কি বলেছেন। It's upon on me, but I think so. And okay, garments industry, right? Garments industry. লিখছি, সমস্যা নেই। গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ওকে, আমরা recent reason. Okay, recent reason. That means okay, recent reason. Then I will choose a topic. Corruption. একজনে বলেছেন corruption. Okay, corruption. ওকে, আমরা এ পর্যন্ত রাখি। এ পর্যন্ত রেখে আমরা এখান থেকে যে কোনো একটা টপিক সিলেক্ট করি, এরপরে তার উপর আমরা আইডিয়া জেনারেটের চেষ্টা করব। সবগুলোর উপরই করব, নো প্রবলেম। দেখুন, কোন টপিক সম্পর্কে যখন আপনি লিখতে যাবেন, তখন আপনার যদি মনে হয় যে এই টপিকটার 1 লাইন বা 2 লাইন লেখার পরে আমি আর পারি না, বা আমি আর বুঝি না, বা এই টপিকটাই আপনি একেবারে পুরো টপিকটাই আপনি আইডিয়া জেনারেট করে ঠিক এইভাবে লিখতে চাচ্ছেন, এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা জাস্ট এইখানে একটু পড়ি। দেখুন, বলেছি প্রথমত টপিকটা সিলেক্ট করুন, যে কোনো একটা টপিক। আমরা এখান থেকে ধরে নিতে পারি করাপশন, একটা ধরে নিই। ওকে, এরপর আসুন টু স্টার থিঙ্কিং, অর্থাৎ এই টপিক সম্পর্কে চিন্তা করে। এরপর আসুন ডু নট ক্রাইট হাজিটাইট, অর্থাৎ আপনি মানে হাজিটাইট ফিল করবেন না, দ্যাট মিনস আপনাকে খুব বেশি ইতস্তত বোধ করতে হবে না হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক। অর্থাৎ আপনি নির্বাচিত টপিক সম্পর্কে আসলে কি চিন্তা করছেন, সেই সম্পর্কে আপনার এতটা হেজিটেট হতে হবে না, কারণ আপনাকে তো লিখতে হবে, রাইট? তার মানে আপনাকে লিখতে হবে আপনার মাথায় যে আইডিয়াটা আসে, অর্থাৎ এই সিলেক্টেড টপিক সম্পর্কে যে আইডিয়া আসে, আপনি এই সম্পর্কে লিখবেন, রাইট? এখন সেই সম্পর্কে লিখতে গিয়ে আপনার যেটা হয় যে যাই মাথায় আসুক সেই ব্যাপারটাকে আপনি মানে এটাকে আপনি অ্যাভয়েড করবেন না, অর্থাৎ এটাকে ছোট করে দেখবেন না, আপাতত যেটা আসতেছে সেটাই। ওকে, এরপরে দেখি হোয়াট উইল আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন কাম টু ইউর মাইন্ড, অর্থাৎ যে কোনো ধরনের ইনফরমেশন আসুক আর যে আইডিয়াটাই আপনার মধ্যে জেনারেট হোক, আপনার মনে আসুক, ইজ নট ফ্যাক্ট, এটা কোনো ব্যাপার। রেদার ইউর ডিউটি ইজ টু ডেলিভার, অর্থাৎ আপনার ডিউটি হচ্ছে আপনি এটাকে প্রকাশ করবেন, অর্থাৎ লিখবেন। ওকে, রাইট নাও উই আর গোয়িং টু সি স্টেজ অফ ব্রেনস্টর্মিং। এখন খুবই সিম্পল, এই জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে আমরা এই প্রশ্নগুলোকে, অর্থাৎ যে কোনো টপিক সম্পর্কে আমরা এই প্রশ্নগুলো কমনলি করব, তবে টপিকের উপর ভ্যারি করে, প্রশ্ন করার ধরন টপিকের উপর ভ্যারি করে, কারণ কোন টপিক সেই টপিকের উপর ভ্যারি করে। তবে আমরা যদি প্রথমত বুঝতে পারি যে আমরা প্রশ্ন করার মাধ্যমে, then going through stage by stage we can
জেনারেট আইডিয়া, এরপর আমরা যেই কোনো টপিক পাবো সেই টপিক ওয়াইজ প্রশ্ন করে করে আমরা লিখে যেতে পারবো। ওকে, এই স্টেজটা হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি যখন টপিক সম্পর্কে দারুণভাবে অবগত না, কিন্তু আপনাকে সেই টপিকের উপর লিখতেই হবে, তখন আপনি এই থিওরি বা এই যে ব্রেন স্টর্মিং এটার সাহায্য নেবেন। অর্থাৎ টপিককে প্রথমত প্রশ্ন করবেন ওয়ার্ড দিয়ে, who দিয়ে, why দিয়ে, when দিয়ে, where দিয়ে, how দিয়ে, আরো যে ডব্লিউএইচ কোয়েশ্চেন আছে এছাড়াও যা আছে এইগুলো দিয়ে আপনি প্রশ্ন করবেন টপিককে। তবে সিরিয়ালটা এইভাবে মেনটেন করতে পারি, বা আমরা এইভাবে যদি চর্চা করে একসময় নিজেরাই বুঝতে পারবো যে কোন প্রশ্নগুলো একটা টপিকের জন্য উপযুক্ত। সেটা হতে পারে যে কোনো লেখার জন্য। ওকে, এখানে আমরা ইতিমধ্যেই পেয়েছি যে টপিকটি, তা হলো করাপশন। ওকে, এখন আমরা এক কাজ করতে পারি, করাপশনকে প্রশ্ন করতে পারি যে হোয়াট ইজ দ্য করাপশন, হোয়াট ইজ দ্য টার্ম করাপশন মিন, হোয়াট ডাজ দ্য টার্ম করাপশন মিন, অর্থাৎ করাপশন আসলে কি ব্যাপারটা। প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা করাপশনকে ডিফাইন করব, রাইট? প্রথমত কি করব, করাপশনকে আমরা ডিফাইন করব। আমি এখানে খুব বেশি লিখবো না, অল্প একটু বলছি, জাস্ট আমরা বললাম যে করাপশন কি ডিফাইন, দ্যাট মিনস আমরা যদি বলি এভাবে বলতে পারি যে রিফার্স টু মানে যদি আমরা বলি একাডেমিকলি বলি বা যাই আমাদের জানা আছে, মানে আপাতত দৃষ্টিতে যাই মাথায় আসে, আসলে করাপশন ব্যাপারটা কি, ব্যাপারটাই তো হচ্ছে চিটিং, ডিসঅনেস্টি অর ক্রিমিনাল অফেন্স, রাইট? বা আরো যত যা আছে মোটামুটি ক্ষমতার মিসইউজ করা, এটাকে তো করাপশন বলে। ইন জেনারেল ওয়েতে আপনি কি বলতে পারেন যে রিফার্স টু মিস ইউজিং পাওয়ার, এটাই তো করাপশন। জাস্ট এতটুকু বলতে পারেন। এখন আপনি যদি একাডেমিকলি বলেন, সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাবলেন যে আপনি কোন ওয়েতে লিখতে পারেন, রাইট? ওকে, আমরা বলতে পারি যে এটা হচ্ছে মানে ফর্ম অফ, আমরা এটা বলতে পারি যে ক্রিমিনাল অফেন্স, বড় আমরা বলতে পারি ইলিগাল টাস্ক অর অ্যাক্টিভিটি। ওকে, a form of doing or involving, মানে যেভাবে বলি whatever, form of doing illegal activity, ইলিগাল অ্যাক্টিভিটিস ওর যে কোনো কিছু, জাস্ট আমরা এখানে জাস্ট এতটুকু একটু লিখলাম, এটা ডেফিনিশনটা দাঁড় করাবো প্রথমত। বা আমরা আরো চাইলে অনেক ভাবে দিতে পারি, এটা নির্ভর করে হচ্ছে আপনি জাস্ট ফ্রাঙ্কলি আপনি যেটা চিন্তা করছেন করাপশন সম্পর্কে, জাস্ট এতটুকু যে করাপশন বলতে কি বোঝায়। বলতে বোঝায় কোনো ইলিগাল কাজ করা, এক কথায় ডুইং ইলিগাল অ্যাক্টিভিটিস, পরিচালনা করার যে ধরন, দ্যাট মিনস অ্যান্ড, এবং কি যেটাকে মানে মানুষের সামনে বা অগোচরে হোক, মানুষের সামনে হোক, যে কোনো ভাবেই হোক, এটাকে সম্পূর্ণ করা হয়। অর্থাৎ এই করাপশনের মাধ্যমে একজন মানুষ কি করে, সাধারণত যে আনলফুল মিনস গুলো আছে, সাস লাইক ব্রাইভারি অর্থাৎ ঘুষ, তারপরে আমরা জানি যে পাওয়ারের মিসইউজ, এগুলো করে থাকে। হোয়াটএভার, আমরা আপাতত এতটুক থাকি যে আমরা প্রথমত ডিফাইন করলাম। এরপর আসুন, এখানে প্রশ্নটা হচ্ছে হু আর রেসপন্সিবল, অর্থাৎ হু অল আর দ্য রিলেভেন্ট। জাস্ট একটু ইমাজিন করেন তো করাপশনের সাথে কারা জড়িত, অটোমেটিকলি চলে আসবে। মানে আপনি রিফার প্রথমত ডেফিনেশনটা দিলেন, দেওয়ার পর এখন আপনি দেখুন তো এই ক্রাইমের সাথে মানে এই করাপশনের সাথে কারা জড়িত। নিঃসন্দেহে যারা আনস্ক্রুপুলাস মানুষ আছে, ওকে, আনস্ক্রুপুলাস যারা আছে তারা জড়িত। তারপর আমরা কি বলতে পারি, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট যারা আছে, ওকে, ওর আমরা বলতে পারি যে পাওয়ারফুল যারা আছে, ওর গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে, অর্থাৎ এটার সাথে রিলেভেন্ট কারা, তাদেরকে নিয়ে একটু কথাবার্তা বললেন যে এরা মূলত এই যে করাপশন, এই করাপশনের সাথে জড়িত। লিখছি না, আমাদের সময়ের ব্যাপার আছে, কারণ আমাদের অনেকগুলো ব্যাপার এখানে আছে, অনেকগুলো স্টেজ আছে, জাস্ট এতটুকু বলছি। এখন dishonest or unscrupulous or well and political or politician or and student wing যারা আছে or government official যারা আছে, তারাই তো মানে দায়ী। কারা মূলত করাপশনের জন্য? এরাই তো দায়ী। আর all type of illegal means is called corruption,
দ্যাট মিনস যে কোনো ধরনের মিস ইউজিং, দ্যাট মিনস আমরা বলতে পারি চিটিং, পাওয়ার, ওকে, ইরেগুলারিটিস। জি, আপনারাও লিখতে পারেন, নো প্রবলেম। জাস্ট আমি এখানে বলছি, আপনাদেরকে অবশ্য লিখতে বলবো আমি। জাস্ট আমি প্রথমত বলে যাচ্ছি একটু তড়িৎ গতিতে, আমরা অবশ্য লিখ। ওকে, এরপরে আসুন আমরা একটু দেখার চেষ্টা করি যে ওয়াই দিস টপিক ইম্পর্টেন্ট আর ওয়াই ইজ ইট আ প্রবলেম, অর্থাৎ এটা কেন সমস্যা। দেখুন তো, অটোমেটিকলি চলে আসবে না এটা কেন সমস্যা। আমাদের সমাজে এটা এটা যে মারাত্মক ভাবে নেগেটিভ ইফেক্ট ফেলে, এটা কি আমরা বুঝি না? অবশ্যই বুঝি। অর্থাৎ এইটার আহ এটার কারণে আমাদের যে ওভারঅল, অর্থাৎ আমাদের যে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসিয়াল হিসেবে আমাদের যে মূল্যবোধ, নৈতিকতা, সেটার অবক্ষয়। ওভারঅল মিস ইউজিং, অর্থাৎ পাওয়ারের মিস ইউজিং করার কারণে যাদের মূলত যেই বিষয়টা প্রাপ্য ছিল, অর্থাৎ আমরা বলতে পারি কি রাইট, অধিকার, সে অধিকার থেকে সাধারণ মানুষের বঞ্চিত হওয়ার মতো ব্যাপার আছে। অর্থাৎ যারা করাপশনের সাথে জড়িত তারা কি করে, যার ন্যায্য অধিকার পাওয়ার কথা, আমি বাংলায় বলছি এই জন্য বলছি যাতে আমি আপনাদেরকে বোঝাতে পারি, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। অর্থাৎ যারা এই সমাজে তাদের অধিকার পাওয়ার কথা ফার্মলি, ওকে, তারা বঞ্চিত হচ্ছে, রাইট? এবং এই ব্যাপারে কারা মানে সুযোগ পেয়ে যাচ্ছে, যাদের টাকা পয়সা আছে, যাদের নেপোটিজম, দ্যাট মিনস আত্মীয় স্বজন আছে, অর্থাৎ যাদের স্বজন প্রীতি আছে, তারা এখান থেকে দারুণ ভাবে কি একটা সুযোগ নিয়ে নিচ্ছে। And that is why and this topic is important and to describe and also present in front of rest of the people and who are not aware of this, or this is a crime. এখন এই পর্যন্ত আমরা আসলাম, এরপরে আপনি কি লিখবেন? এরপর লিখবেন যে এটা কাম টু লাইট, দ্যাট মিনস হচ্ছে এটা এটা কেন এই টপিকটা সামনে আসছে বা কোন ব্যাপারে। আমরা কিন্তু ওভারঅল জানি যে অর্থনৈতিক ব্যাপার আছে, যে পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে করাপশনের কারণে ওভারঅল আমাদের এই কান্ট্রিটা কি লগিং বিহাইন্ড, অর্থাৎ পিছনে পড়ে যাচ্ছে। আমরা যে সমস্ত দেশ, এখানে আমরা উই ক্যান গিভ এক্সাম্পল, রাইট, এন্ড করাপশন ফ্রি কান্ট্রি উইন আ ওয়েল, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, and there are many and less corrupted country win well. And এই কিছু উদাহরণ আপনি টানতেই পারেন যে আসলে এই দেশগুলোতে কিন্তু এরা ভালো করছে, এই জন্য ভালো করছে, and there is no corruption, or সেখানে করাপশনের মাত্রাটা কম। অপেক্ষাকৃত করাপশনের মাত্রাটা কম হওয়া মানেই তো একজন তার রাইট খুঁজে পাবে, তার অধিকারটা পাবে, রাইট? তার মানে আপনার কথাবার্তা কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানে। অর্থাৎ এটা কেন, মানে এটা সামনে কেন আসছে, বা এটা মানে এটা সামনে আনার কারণটা কি। এরপর দেখুন ওয়ার দি ওয়ার ইজ দিস টপিক সিন, অর্থাৎ এই করাপশনটা কোথায় দেখা যায়। সিম্পলি আপনি প্রশ্ন করুন তো, কোথায় করাপশন দেখা যায়? আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল, অর্থাৎ বিশেষ করে আমরা অবগত যে আমাদের ভূমি সেক্টরে করাপশনটা দেখা যায় বেশি, রাইট? ভূমি সেক্টর বলতে পারি, রেল সেক্টর বলতে পারি, অর্থাৎ উদাহরণ এইগুলোকে বলা হচ্ছে ফর এক্সাম্পল। অর্থাৎ অটোমেটিকলি চলে আসবে। আপনি আপনি যদি উদাহরণ দেন কোথায় কোথায় করাপশন দেখা যায়, তাহলে এই উদাহরণ দিয়েই মোটামুটি আপনি অনেক লিখে ফেলতে পারবেন। 200-300 ওয়ার্ড তো উদাহরণ দিয়ে লিখে ফেলতে পারবেন যে করাপশন রেলওয়েতে দেখা যায়, করাপশন কোথায় দেখা যায়, ভূমি অফিসে দেখা যায়, অর্থাৎ ল্যান্ড অফিসে, উইনোভা ল্যান্ড করাপশন সিন ইভেন ইন অ্যান্ড কাপস, অর্থাৎ আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে সেখানে দেখা যায়। অ্যান্ড অলসো and misusing politician, অর্থাৎ that means politician misusing, অর্থাৎ পাওয়ারকে ব্যবহার করে। এখন অর্থাৎ কত জায়গায় করাপশন দেখা যাচ্ছে না, অনেক সেক্টর দেখা যাচ্ছে। আমরা এক জায়গায় কারা দায়ী দেখলাম, আর এখানে দেখলাম কেন এটা গুরুত্বপূর্ণ, আর এখানে দেখলাম যে কেন এটা সামনে আসছে বা এটা আসলে এটার গুরুত্ব বহনটা কি, এরপর দেখলাম কোথায় এবং কোন কোন সেক্টর গুলোকে এটা প্রভাব ফেলে। ডেফিনেটলি আপনি প্রশ্ন করবেন, এখানে সাব প্রশ্ন অটোমেটিকলি চলে আসবে, আপনি করবেন, আপনার মাধ্যমে চলে আসবে। এটার জন্য আপনাকে আলাদা ভাবে মানে এটা ঠিক তখন যখন আপনি প্রিপারেশন নিয়েছেন বা টপিক কমন পড়েনি, কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক তখন
বা ইনস্ট্যান্টলি আপনি আজকে 2-4টা লাইন লিখতে চাচ্ছেন, একটা লাইন লিখেছেন, করাপশন কি বুঝলেন, এরপরে আর লিখতে পারছেন না। তখনই আপনি একটা প্রশ্ন করুন, কারা করাপশনের জন্য দায়ী, এরপরে প্রশ্নটা করুন কেন এটা আপনি যে আলোচনা করতে যাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ কেন, বা আসলে এই সমস্যাটা কেন। এরপর লিখুন যে আসলে এটা কিভাবে প্রভাব ফেলছে, অর্থাৎ এটা কিভাবে প্রভাব ফেলছে, এটা কোথায় কোথায় দেখা যাচ্ছে। দেখুন, ইন ওয়ার্ল্ড ডাজ দিস টপিক ইম্প্যাক্ট, অর্থাৎ এই টপিকটা আসলে কোথায় কোথায় প্রভাব ফেলছে। ডেফিনেটলি আমরা কিন্তু জানি যে আমাদের কোথায় কোথায় এই প্রভাবটা ফেলছে, অর্থাৎ হচ্ছে রেলওয়েতে, কিন্তু কোথায় প্রভাব ফেলছে। দ্যাট মিনস রেলওয়েতে হচ্ছে, কিন্তু প্রভাব ফেলছে কি যাত্রীদের উপর, প্রভাব ফেলছে কি ওভারঅল আমাদের যেই অবকাঠামো আছে, স্টেট যে সিস্টেমটা আছে, স্টেট সিস্টেম, এটাকে প্রশ্নবিদ্ধ করছে। ওভারঅল আমাদের যে স্যাটিসফ্যাকশনের জায়গা, সেই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না। এই যে যে ব্যাপারগুলো, অর্থাৎ আপনি প্রশ্ন করবেন, আপনি উত্তর দিবেন, অর্থাৎ এটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড ডব্লিউএসসি কোয়েশ্চেনিং থিওরি ওর ইউ ক্যান ব্রেইন ম্যাপিং। অর্থাৎ আপনি প্রশ্ন করবেন টপিকে, আপনি লিখবেন। আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনি যদি এতগুলো প্রশ্ন একটা টপিকে করেন, আপনি এমনিতেই জাস্ট আপনার কিছু ভোকাবুলারি জানা থাকে, আপনি নির্দ্বিধায় 2-3 পেজ এমনি লিখে ফেলতে পারবেন, অর্থাৎ 300-400 ওয়ার্ড আপনি এমনিতেই লিখে ফেলতে পারবেন। আপনার কাজ হচ্ছে প্রশ্ন করা, আর প্রশ্নের উত্তরটা সিম্পল ওয়েতে লেখা। যদি আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে পারেন, দ্যাট ইজ আই থিঙ্ক সো বলবো ওকে। বাট আপনি যদি যা মানে ভাষা ভাষা জানেন, বা আপনার এই ব্যাপার ভোকাবুলারি একটু কম জানা আছে, যে কথাটি আগে বলতে আমার মনে নাই, সেটা হচ্ছে একটা টপিক সম্পর্কে যদি আপনি নাই জানেন, সরি টু সে, আপনি তো লিখতে পারবেন। তার মানে একটা টপিক করাপশন, এটা আসলে কি, এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে লিখবেন কিভাবে, রাইট? এইখানে যতগুলো টপিক আছে নির্বাচিত করা, আমি এখানে দেখাই, সবগুলো টপিক, ডেফিনেটলি সবগুলো টপিক সম্পর্কে আমাদের ধারণা আছে। মডার্ন এরা সম্পর্কে জানি, টেকনোলজি সম্পর্কে জানি, ফ্ল্যাশ ফ্লাড সম্পর্কে জানি, ওকে, usually take place. Rainy season, winter season, reading newspaper, new Bangladesh. That means, and after the fall of Sheikh Hasina's, and we got new Bangladesh, we usually say. And smartphone, internet, good teacher, unemployment, cybercrime, drug addiction, corruption, climate change. We know well. আমরা এগুলোর সাথে সম্পৃক্ত, পরিচিত, আমরা জানি, কম বেশি জানি। এই প্রতিটা টপিককেই আপনি যদি এই প্রশ্নগুলো দিয়ে, অর্থাৎ উত্তর খোঁজার চেষ্টা করেন, আপনি দারুণ ভাবে উত্তর পাবেন। ওকে, আসুন এই ব্যাপারে আমরা এখন একটু টেস্ট করি। আমরা যখন টেস্ট পর্ব শেষ হবে, এরপরে আপনাদের প্রশ্ন করার একটা সুযোগ থাকবে। ওকে, এই পর্যায়ে এখান থেকে সব আপনাদের বলা হচ্ছে, আপনারা মেসেজ অবগত করবেন যে কোনো একটি টপিক সিলেক্ট করুন, যে কোনো একটি টপিক। আমি সেটা দিয়েই এখন টেস্ট করছি। যে কোনো একটি টপিক আপনারা জাস্ট অবগত করুন, এখানে এখানে থাকা, বা আপনি নিজেও একটা বলতে পারেন, নো প্রবলেম। একটা টপিক বলুন, আমি সেটার উপর টেস্ট করছি, আপনাদের উপর ছেড়ে দিব এটা, অর্থাৎ আপনারা প্র্যাকটিক্যালি করবেন। জি, ইনস্ট্যান্টলি জাস্ট একটা টপিক বলুন। ওকে, উইন্টার সিজন, ফ্লাশ ফ্লাড, ড্রাগ এডিকশন। ওকে, আমি একটা টপিক নিচ্ছি, যেহেতু সবাই বলছেন এই জন্য একটা টপিক নিচ্ছি, তা হলো উইন্টার সিজন। ওকে, আনএমপ্লয়মেন্ট। ওকে, আনএমপ্লয়মেন্ট টপিকটা নিচ্ছি, এটা খুবই উইন্টার সিজন, দ্যাট মিনস, এন্ড হোয়াট ইউ আর ফেসিং রাইট নাও, এন্ড ইউ ক্যান রাইট। উইন্টার সিজন খুবই একটা সহজ একটা ব্যাপার, আমরা এটার সাথে দারুণ ভাবে সম্পৃক্ত, ছোটবেলা থেকে লিখে এসেছি। ওকে, ফ্লাশ ফ্লাড হতে পারে, এটা কিন্তু সাধারণত আমরা লিখি, ঠিক আছে, মানে সবগুলোই আমরা লিখি। ওকে, একটা নিয়ে নিচ্ছি, আনএমপ্লয়েড। ওকে, হিয়ার। এখন আপনাদের সবার কাছে আমার অনুরোধ, অর্থাৎ আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আনএমপ্লয়মেন্ট সম্পর্কে প্রথমে একটা প্রশ্ন করুন। জি, আপনারা উত্তর খুঁজতে হবে না, জাস্ট প্রশ্ন করুন। উত্তর খুঁজতে হবে না, আপনারা লিখুন, লিখে অবগত করুন। প্রথম প্রশ্নটা কি হতে পারে? জি, অবগত করুন, অর্থাৎ এই টপিক সম্পর্কে প্রথম প্রশ্নটা কি হতে
ওকে, লিখেছেন হোয়াট ইজ দ্য আনএমপ্লয়মেন্ট or who does unemployment mean? ওকে, ওকে, what does unemployment, আমি প্রশ্ন লিখছি, আপনারা জাস্ট, অর্থাৎ প্রথমে প্রশ্নটা বললাম হোয়াট ইজ দ্য or what is the term unemployment, so to say, জি আপনারা প্রশ্ন করতে থাকুন, জাস্ট এলোমেলো না, আমি যেই প্রশ্নটা আপনাকে করতে বলবো ঠিক ওই প্রশ্নটাই, প্রথম প্রশ্নটা, ঠিক আছে? আনএমপ্লয়মেন্ট, আমরা প্রথম প্রশ্নটা পেয়েছি। এরপরে আমরা পরবর্তী প্রশ্নটা কি করতে পারি, আপনি কিন্তু এই যে এই টার্মটি যখন সংজ্ঞায়িত করবেন, আপনি চাইলে এক বা একাধিক বাক্য লিখবেন এই টার্ম সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে, নো প্রবলেম। অর্থাৎ সংজ্ঞা দিতে গিয়ে আপনি কি করবেন, এক বা একাধিক বাক্য লিখতে পারেন, চাইলে আপনি একটা ডেফিনেশন দাঁড় করাতে পারেন, জেনারেলি স্পিকিং একটা ডেফিনেশন, আবার একাডেমিকলি একটা ডেফিনেশন, এখানেই কিন্তু আপনার 3-4 লাইন হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি একটা কি বলতে পারেন, একটা জেনারেল ওয়েতে একটা ডেফিনেশন দাঁড় করতে, ইন জেনারেল দ্যাট মিন আনএমপ্লয়মেন্ট দ্য স্টেট অফ আমরা কি জানি, যে স্টেট অফ জবলেস পিপল, অ্যান্ড দ্যাট মিনস যেখানে আহ, অনেক মানুষ যেখানে জবলেস আছে, অর্থাৎ কাজ নাই কিন্তু কাজ করার ম্যান পাওয়ার আছে, দ্যাট ইজ কল আনএমপ্লয়েড। ওকে, সাধারণ অর্থ আবার একাডেমিকলি বলতে পারেন। এরপরে আমরা সেকেন্ড প্রশ্নটি কি করতে পারি, ইতিমধ্যে অনেকে বলেছেন, তারপর আমি, ওকে, সেকেন্ড প্রশ্ন কি হতে পারে, জি বলুন তো, ঠিক এই দিক দিয়ে একটু চিন্তা করে বলুন তো, আমি আর কিছু, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি সেকেন্ড প্রশ্নটা যদি আপনি এই থিওরিটিকে ফলো করেন তাহলে কি হতে পারে, দেখুন তো কি হতে পারে, জি বলুন বলুন, ফ্র্যাঙ্কলি বলুন, এখানে বলতে তো আর সমস্যা নাই। ওকে, কেউ বলেছেন ওয়াই পিপল ফেস আনএমপ্লয়মেন্ট। ওকে, ওকে, এইটা সেকেন্ড প্রশ্ন না হিসেবে আমরা এটাকে একটু ভিতরে নিতে পারি, সেকেন্ড প্রশ্ন দ্যাট মিনস এন্ড হু আর রিলেভেন্ট, এই যে যে আনএমপ্লয়মেন্ট টার্মটা, এটার সাথে কারা, হু আর রিলেভেন্ট, অর্থাৎ এটার সাথে কারা, মানে আপনি কাদেরকে ইয়া করবেন, আনএমপ্লয়মেন্ট, এখন বলুন তো এটার সাথে আসলে কারা মূলত, extremely sorry, due to internet loopholes just I got out on it. Okay, here I was talking about যে মূলত কারা, আনএমপ্লয়মেন্টের সাথে কারা যুক্ত বলুন তো, অর্থাৎ সার্টিফিকেট ধারী যারা আছে আমাদের সমাজে, অর্থাৎ একটি সমাজে, আপনি যদি সাধারণ অর্থে বলেন তাহলে সাধারণ অর্থে বলবেন যে অনির্দিষ্ট অর্থে একটি স্টেটে, একটি অঞ্চলে, একটি জায়গায়, কি, যে a group of people or a measure a good number of people, অথবা বলতে পারি a portion of people, that means যে মোট পপুলেশন আছে তার মধ্যে একটা অংশ, কি, যারা মূলত আনএমপ্লয়মেন্ট অর্থাৎ জবলেস থেকে যায়। এটা হতে পারে ইউনিভার্সিটি থেকে আসা, আবার এটা আপনি ক্যাটাগরাইজ করতে পারেন, ইউনিভার্সিটি থেকে পাশ করা কেউ, কলেজ থেকে পাশ করা সার্টিফিকেট ধারী, বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট ধারী, আপনি আবারও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে যদি উদাহরণ দিতে চান, আপনি উদাহরণ টানতে পারেন, যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছে অনেকে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে আছে, অর্থাৎ আপনি এই পর্যায়ে এসে একটা নাম্বারিং করতে পারেন। নাম্বারিংটা কি, অর্থাৎ আপনি নাম্বারিং করতে পারেন, একটু নিউমেরিক ডাটা ওর স্ট্যাটিস্টিক্স ডাটা ব্যবহার করতে পারেন। এট দিস মোমেন্ট আমরা জানি যে প্রায় 28 লক্ষ মানুষ যারা জবলেস, রাইট? এখন আপনি যদি চান যে এখানে একজন, এখানে এই ব্যাপারটাকেও আপনি ইনক্লুড করতে পারেন, রাইট? ওকে, হিয়ার, এরপর আপনি এটা বলতে পারেন যে এই এত মানুষ, এত পরিমাণ মানুষ বিভিন্ন সেক্টর থেকে আসে, আমরা জানি যে যারা আসলে পড়াশোনা করেনি এরকম মানুষ যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কাজ খুঁজে পাচ্ছে না, দ্যাট মিনস দে আর অলসো আনএমপ্লয়েড, রাইট? ওকে, এরপরে আপনি কি প্রশ্নটা করবেন,
এরপর প্রশ্নটা করবেন এটা কেন গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি এই আনএমপ্লয়মেন্ট এই ব্যাপারটা কেন, মানে এটার সমস্যাটা কেন, আমরা কিন্তু জানি যে এটার সমস্যাটা কেন, এই সমস্যাটা আমাদের সমাজে আনএমপ্লয়মেন্টের কারণটা কি, কারণগুলো কি হতে পারে। কারণ অনেক কারণ আছে, আপনি যদি কারণ বলতে যান আমার মনে হয় আপনি কয়েক শত কারণ বলতে পারবেন যে এই আনএমপ্লয়মেন্টের কারণগুলো, রাইট। মানে এরপর আপনি বলতে পারেন কি কি ধরনের আনএমপ্লয়মেন্ট আছে। তারপর আপনি বলতে পারেন যে সেই আনএমপ্লয়মেন্টের কারণগুলো কি আমাদের সমাজে। উদাহরণস্বরূপ আমরা কি কারণ বলতে পারি বলুন তো আনএমপ্লয়মেন্ট হিসেবে। জি, কেউ একজন একটু লেখুন তো যে আমরা আনএমপ্লয়মেন্টের পিছনে কারণগুলো কি বলতে পারি। কেন, হ্যাঁ কেন দায়ী, রাইট, এটা আমরা প্রশ্ন করতে পারি আনএমপ্লয়মেন্ট মানে কেন হচ্ছে। ওকে, yeah, I think so, and you should respond to my questions instantly. যদি আমরা এই সম্পর্কে দারুণভাবে বুঝতে চাই বা উপলব্ধি করতে চাই, আমাদের অবশ্যই অবশ্যই এই ব্যাপারে দারুণভাবে সহযোগিতা বা দারুণভাবে রেসপন্ড করা উচিত। ওকে, এক্স্যাক্টলি। একজনে বলেছেন ইনসাফিসিয়েন্ট ভ্যাকেন্সি, আরেকজন বলেছেন স্কিল লেস, অর্থাৎ ওদের আমরা বলতে পারি যে লেস স্কিল। ও বাদে চেঞ্জ হয়েছে আমরা পাসপোর্ট বলতে পারি যে নাম্বারটা দেন। ওকে 646311 ওকে হিয়ার ওকে, একজনে বলেছেন যে লেস স্কিল, আরেকজন বলেছেন ইনসাফিসিয়েন্ট ভ্যাকেন্সি। হ্যাঁ, এটা হতে পারে। অর্থাৎ কারণগুলো কি, আমরা যদি বলি যে কেন আনএমপ্লয়মেন্ট হচ্ছে, why do people face with unemployment, এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ একজনে বলেছে কি আহ অর্থাৎ আমরা বলতে পারি কি যে স্কিলের অভাব, রাইট, অর্থাৎ লেস স্কিলফুল ওর। ওকে, একজনে বলেছেন জব, ওকে জব ভ্যাকেন্সি ইনসাফিসিয়েন্ট জব ভ্যাকেন্সি। জি, আপনারাই বলুন না, আপনারাই বলুন। এরপরে হচ্ছে লেজ স্কিল, ওরা আমরা বলতে পারি যে মানে যারা নিয়ে ল্যাকিং অফ স্কিল, যেগুলো আমাদের প্রয়োজন। জি, এরপরে কে বলেছেন প্রফিসিয়েন্সি। ওকে, হ্যাঁ টেকনিক্যাল নলেজ, এক্স্যাক্টলি টেকনিক্যাল নলেজ। ওকে, হিয়ার দ্যাট মিনস lack of technical knowledge. Okay, we can define also, and and lacking of soft skill, অর্থাৎ মডার্ন যে স্কিল গুলো আছে, অর্থাৎ মডার্ন টেকনোলজির সাথে জড়িত সবগুলোকে একসাথে আমরা সফট স্কিল বলে ফেলতে পারি। এখন দেখুন তো আপনি যদি আরো, যেমন আপনি এখানে আরো কি, যেমন পলিটিক্যাল, হ্যাঁ পলিটিক্যাল মানে অনিচ্ছা, দ্যাট মিনস পলিটিক্যাল কিছু ইয়ে আছে, ট্রানজিশন আছে, এজন্য হতে পারে। এরপরে আমরা জানি যে মিস ইউজিং অফ পাওয়ার, মিস ইউজ অফ মিস ইউজ অফ পাওয়ার, সেটাও কিন্তু আনএমপ্লয়মেন্টের জন্য দায়ী, অর্থাৎ যাদের পাওয়ার কথা তারা পায়। এরপরে আমরা কি বলতে পারি, অর্থাৎ নেপোটিজমকেও আনতে পারি, নেপোটিজম এটাও দায়ী, নেপোটিজম এটাও দায়ী। সরি, ওকে, হ্যাঁ ইয়েস, এডুকেশন সিস্টেম। ওকে, দ্যাট মিনস উই ক্যান কল অ্যান্ড আমরা বলতে পারি যে অ্যান্ড লাক অফ, এটা বলতে পারি যে আপনার উম, আমরা বলতে পারি সিস্টেমেটিক সিস্টেমেটিক এডুকেশন প্রসিজার, এডুকেশন প্রসিজার।
এখন এই যে যে আহ, মানে ব্যাপারগুলো দেখুন তো, এখানে কতগুলো কারণ চলে এসেছে না? টু বি অনেস্ট, আপনি যদি এই কারণগুলোর এখানে কোলন দিয়ে যদি একটা করে লাইনও লেখেন, আপনি একবার চিন্তা করুন তো যে আপনি কতগুলো লেখা লেখা যাবে এখানে একটা করে লাইন যদি আপনি, তার মানে আপনি যখন লিখতে যাবেন, এই এই ব্যাপারগুলোর জন্য আমাদের কি আদতে কোনো ইয়া দরকার আছে? মানে হয় না, মানে আপনি যদি লিখতে যান তাহলে এইগুলোর জন্য কি আলাদাভাবে আপনার বই ঘাটাঘাটি করতে হবে, ইন্টারনেট ঘাটাঘাটি করতে হবে না? এগুলো তো আপনিই পারবেন, জাস্ট পয়েন্ট আউট করবেন, এরপর লিখে দিবেন। আমরা তো আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানি। আমাদের আমাদের সিস্টেমেটিক, অর্থাৎ আমাদের যে এডুকেশন প্রসিজার, এডুকেশন যে সিস্টেমটা আছে, এটা যে দারুণ ভাবে মানে পিছিয়ে পড়া, বা এটার যে দারুণ ভাবে, ও আমরা আরেকটা বলতে, যে মানে রিক্রুটিং সিস্টেম। ওকে, রিক্রুটিং সিস্টেম, রিক্রুটিং সিস্টেম, এটাও কিন্তু দারুণ ভাবে প্রভাব ফেলে আনএমপ্লয়মেন্টের উপর। রাইট। ওকে। আর একটা হচ্ছে আমরা জানি, বিশেষ করে যেটা আমরা বলতে পারি যে পলিটিক্যাল ট্রানজিশন ওর অনিচ্ছা যেটাকে বলতে পারি, আনউইল বলতে পারি যেটাকে। ওকে, এই ব্যাপারগুলো মূলত এই এই আনএমপ্লয়মেন্টের জন্য দায়ী। তাছাড়া আরো তো ইকোনমিক ব্যাপার আছে, আরো অনেকগুলো ব্যাপার আছে। এরপরে যদি আপনি আরেকটা বলেন, যেমন ধরেন আমি বললাম যে appearance, যেটা আমরা সবাই একটু বলি নাই, appearance of and ফরেন, আমরা কি বলতে পারি, ফরেন যারা জব ওয়ার্কার আছে, ওকে, ওভারসি, ওভারসিজ ওয়ার্কার্স। অর্থাৎ আমরা কিন্তু এটা লক্ষ্য করবো ইদানিং যে প্রায় অনুমান করা হচ্ছে 10 লক্ষের উপরে বিদেশি ওয়ার্কার বাংলাদেশে আছে। একবার চিন্তা করতে পারেন, তার মানে এটাও দায়ী, ওভারসিজ ওয়ার্কার্স, দায়ী কিনা? এরপর আরো তো আছেই, আমি এই মুহূর্তে বলতে পারছি না, আপনারা বলতে পারেন চাইলে। এখন এই যে যে আমি যে বললাম, এখন আপনি চাইলে এটার উপর অনেক লিখতে পারবেন না? চাইলেই পার। এরপর আসুন আমরা আরো যদি লিখতে চাই, আরো প্রশ্ন করি, হিয়ার, এটা কোথায় দেখা যায় এবং এটা কিভাবে আমাদের সমাজের উপর প্রভাব ফেলছে? এটা আমাদের সমাজের উপর কিভাবে প্রভাব ফেলছে? ওকে, তার মানে আপনি তো লিখতে পারবেন কিভাবে আমাদের সমাজের উপর প্রভাব ফেলছে, পারবেন কিনা? অর্থাৎ আমরা জানি একজন গ্রাজুয়েট শেষ করা একজন ছাত্র শুধুমাত্র সমাজে নিগৃহীত হয় না, পড়াশোনা শেষ করা একজন ছাত্র ছাত্রী, একজন সার্টিফিকেটধারী মানুষ, সে সর্বস্তর থেকে নিগৃহীত হয়। অর্থাৎ এটা তো সামাজিক একটা প্রভাব, অর্থাৎ সে সামাজিকভাবে হীনমন্যতায় ভুগে। এটা হচ্ছে সামাজিকভাবে প্রভাব ফেলা। রাইট। এরপরে যে সরকার থাকে, সরকারের ইমেজ নষ্ট করার একটা ব্যাপার থাকে, যদিও সরকারি দায়ী অনেকাংশে। তাছাড়া সরকারের চেয়েও দায়ী হচ্ছে আমাদের টেকনিক্যাল, সবচেয়ে বেশি লেখা যাবে এইটা। ও আরেকটা, অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন, দ্যাট মিনস একেবারে প্র্যাকটিক্যাল এডুকেশনের অভাবটা আছে। আরেকটা হতে পারে, ইয়েস এক্স্যাক্টলি, শরীফ আপনি উদ্ঘাটন করেছেন। ও, লিখলে তো এটা দিয়েই অনেক লেখা যায়। যেমন অ্যাট্রাকশন অফ দ্যাট মিনস অ্যান্ড থ্রু বি অফ বিসিএস ক্যাডার, অর্থাৎ এইগুলোও কিন্তু অনেকাংশে দায়ী। কারণ একজন মানুষ বিসিএস এর পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের যে একটা সত্তা আছে, নিজের যে একটা ক্রিয়েটিভিটি আছে, এই ব্যাপারটাই ভুলে যায়। অর্থাৎ এটাও দায়ী আনএমপ্লয়মেন্টের জন্য, পরবর্তীতে সে আর কিছুই করতে পারে। হ্যাপি গড। ওকে, এরপরে তো আমরা পেলাম। এরপরে আমরা আরো প্রশ্ন করতে পারি যে এই দেখুন এই টপিকটা, মানে আহ এই টপিক বা এই সমস্যাটা আমরা কিভাবে সলভ করতে পারি। ডেফিনেটলি আমরা এখন কিছু রিকমেন্ড করব কিভাবে সলভ করতে পারি। রাইট। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? জি, আপনারা কিছু রিকমেন্ড করুন তো, কিভাবে আমরা সলভ করতে পারি, মানে এই যে ইয়াটা, এটা আমরা কিভাবে সলভ করতে পারি, এই টপ, এই এই বিশেষ করে এই যে যে করাপশন, এটা কিভাবে সলভ করতে, করাপশন। how we how can we cut
and the level of corruption, অর্থাৎ করাপশনের মাত্রাটা আমরা কিভাবে একটু কমাতে পারি, মানে একটু দমাতে পারি। জি, আপনার এই কারণগুলো বলুন, আমি ওকে। গুড এডুকেশন সিস্টেম, ওকে। শরীফ বলেছেন, জি আপনারা সবাই একটু শেয়ার করুন না। মানে আমি এই জন্য বলছি যে আপনারা যারা নিয়ে এক লাইন লেখার পর আর লিখতে পারেন না তাদের জন্য বলছি। অর্থাৎ কেউ বলেছেন গুড এডুকেশন সিস্টেম, এরপরে বলেছেন টেকনিক্যাল এডুকেশন, ওকে। দ্যাট মিনস এই যে যে লুফলস গুলো আছে, লুফলস গুলোকে উল্টে দিলে হয়ে গেল কিভাবে আমরা করাপশনকে মানে কাট করতে পারি। এই যে এগুলোকে জাস্ট উল্টে দিলেই হলো আর কি। ওকে, একজন বলেছেন যে টেকনিক্যাল টেকনিক্যাল এডুকেশন, রাইট। এরপরে জি, একজন বলেছেন ক্রিয়েটিং ট্রেনিং অপরচুনিটি, ওকে। ট্রেনিং অপরচুনিটি, ইয়েস। ইন টু, একজন বলেছেন টু ইনক্রিজ মোরাল, ওকে, মোরাল এডুকেশন, ইয়েস এক্স্যাক্টলি। জি, জি এগুলো অনেক বেশি কার্যকর, ইয়েস। একজন বলেছেন ট্রেনিং অপরচুনিটি, ওকে। আমি কিন্তু সবার কাছ থেকে আশা করছি, to be honest, and this is the learning stage, and I think so you are going through learning stage, so definitely you should and share your right now what you are thinking, okay. Yeah, to increase more on একজন বলেছেন হচ্ছে ট্রেনিং, অর্থাৎ and training opportunity। জি, আরো কি হতে পারে বলুন তো, আরো আমরা কি মানে ইয়া করতে পারি? গুড গভর্নেন্স, ওকে, গুড গভর্নেন্স, ইয়েস এক্স্যাক্টলি, গুড গভর্নেন্স, ওকে, গুড গভর্নেন্স। তারপরে ওকে, দ্যাট মিন ওকে, এন্টারপ্রেনার, এন্টার ওকে, এন্টারপ্রেনার, ওকে। হ্যাঁ, ইয়েস, এটাও হতে পারে। দ্যাট মিনস আমরা বলতে পারি কি যে encouraging, ওকে, encouraging entrepreneur, entrepreneurs, ওকে। Yes, আরো কি হতে পারে? Government needs necessary steps, one cabinet meeting and come out, or job taking tendency. Oh, okay. এরপর আর কি হতে পারে? শাহজালাল বলেছেন and easier process of providing loans for entrepreneurs. Oh, yes, এটা হতে পারে। That means easiest process. Yes. Process of taking loans for those are interested to be an entrepreneur, yes exactly। এরপরে দেখি কে কি বলেছেন। শর্ট অ্যামাউন্ট, ওকে, ওকে। হিদায়াতুল্লাহ বলেছেন উই ক্যান গো, ওকে। হিদায়াতুল্লাহ আপনারটা আমি পয়েন্ট আউট করেছি। ওকে, ঠিক আছে, আমরা অবশ্যই বিদেশে যাব। আহ, সেই ক্ষেত্রেও আমাদের স্কিল হতে হবে, অর্থাৎ স্কিল, দ্যাট মিনস আমরা যদি অ্যাড্রেসি ওর আমরা যদি ম্যান পাওয়ার হিসেবে দারুণ ভাবে না কাজ করতে পারি, তাহলে তো আমাদের বিদেশে গিয়েও আমাদের তেমন একটা কাজে আসবে না, তাতে আমাদের ভুগতে হবে আর উল্টো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের স্কিলফুল হতে হবে। জি, ওকে। এই তো আমরা এই সম্পর্কে আমরা অবগত হলাম। অর্থাৎ এই সম্পর্কে যদি আপনি একটু লেখেন, মানে আপনার যা জানা আছে তা দিয়ে দেখুন তো আপনি লিখতে পারবেন কিনা। এখন প্রশ্নটা হলো, আপনি তো পরীক্ষার হলে লিখবেন, সেটা কিভাবে সম্ভব এত দ্রুত লেখা? ঝামেলা হলো কি, আপনি তো পরীক্ষার হলে লিখবেন, সেটা কিভাবে সম্ভব? ওকে, দেখুন পরীক্ষার হলেও একই ব্যাপার। আপনি আপনার টপিককে, সেই টপিক সম্পর্কিত রিলেভেন্ট প্রশ্ন করবেন, স্টেপ বাই স্টেপ। এখন এই স্টেপ গুলো চলে আসবে অটোমেটিক। যেমন ধরেন আমি বললাম গুড টিচার, ওকে, গুড টিচার। তা আপনি ডিফাইন করবেন অ্যান্ড গুড টিচার ব্যাপারটা কি আসলে। যারা মানে দারুণ ভাবে, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করে, একই সাথে অনেক বেশি উৎসাহিত করে টিচিং, অর্থাৎ
প্রফেশনকে এগিয়ে নিয়ে যায় এবং টিচিং টিচিং পেশাকে নিতে পারে। দ্যাট মিনস অ্যান্ড তাদেরকে কি গুড টিচার বলা হয়ে থাকে। অর্থাৎ এখন আপনি আবার প্রশ্ন করবেন যে গুড টিচার, দ্যাট মিনস গুড টিচার, তাহলে ব্যাড টিচারটা কি? ব্যাড টিচারের সংজ্ঞাটা দিলেন। এরপরে গুড টিচার এটা মূলত কাদের জন্য ভালো, বা গুড টিচার কারা, এবং গুড টিচিংটা কারা দিতে পারে। এরপর আপনি আবারও প্রশ্ন করলেন এটা আমাদের সমাজে কতটা প্রাসঙ্গিক। ডেফিনেটলি আমাদের সমাজের জন্য, সমাজ গঠনে দারুণ ভাবে প্রাসঙ্গিক। এরপরে আপনি কয়েকটা লাইন লিখলেন, এরপরে আপনি প্রশ্ন করলেন যে আসলে গুড টিচিং গুড টিচিং হওয়ার পিছনে যেই এলিমেন্টস গুলো দরকার, অর্থাৎ যে ইনগ্রেডিয়েন্টস দরকার, অর্থাৎ সেগুলো কি কি হতে পারে। দেখুন প্রশ্নগুলো কিন্তু অটোমেটিকলি আসবে। অর্থাৎ গুড টিচিং এর পিছনে কোন প্রভাবক গুলো কাজ করে, ড্রাইভার গুলো কি? আমরা কি জানি গুড টিচিং এর জন্য ড্রাইভার কি হতে পারে? বলুন তো কি হতে পারে? ওকে, গুড টিচিং এর জন্য অনেকগুলো ড্রাইভার আছে, অর্থাৎ অনেকগুলো প্রভাবক আছে, অনেকগুলো চালিকা আছে। গুড টিচার হওয়ার জন্য অনেকগুলো আছে। অর্থাৎ সে মূলত একজন গুড টিচার কি, সে অবশ্যই এডুকেটেড হবে, এবং সে অবশ্যই কি সে মানে প্রশিক্ষণ প্রাপ্ত থাকবে, এবং সে ছাত্রছাত্রীদের সাথে কিভাবে বিহেভ করতে হয় সেই ব্যাপারে প্রশিক্ষিত থাকবে। অর্থাৎ সে আবার আপডেটেড থাকবে। সে ডেফিনেটলি ওয়েল ওয়েশার, দ্যাট মিনস সে সবসময় কি করবে, তার কিছু মোটিভেট করার মতো গল্প জানা থাকবে, তার কিছু সরঞ্জামাইতে থাকবে তার ক্লাসের মধ্যেই, যেগুলো দিয়ে তিনি সহজে স্টুডেন্টদেরকে কি আকৃষ্ট করতে পারেন। মোটিভেশনাল কিছু স্টোরি জানা থাকা দরকার, রাইট? কিছু ইন্সপিরেশনাল ঘটনা সম্পর্কে অবগত থাকা দরকার। এরপরে এই গুড টিচার আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলতে পারে? দারুণ ভাবে। অর্থাৎ একজন টিচার যখন প্রাইমারি স্টেজে একজন গুড টিচার, তার মানে সে একজন আহ বালককে প্রথমে শিক্ষায় হাতেখড়ি করায়, বা হাতেখড়ি তো সমাজ থেকে, ফ্যামিলি থেকে হয়। এরপরে তিনি কি আমাদের একেবারে মানে মেরুদণ্ড একেবারে দাঁড় করানোর জন্য, অর্থাৎ যেখান থেকে শুরু হয়, যে বেসমেন্ট ফাউন্ডেশন, রিকনকল অ্যান্ড আন্ডারগ্রাউন্ড, এই ব্যাপারটাকে কি করে দারুণ ভাবে ভিত্তিপ্রস্তর করে আর কি এটার। তার মানে কি সমাজের দারুণ ভাবে প্রভাব ফেলেই। অর্থাৎ সেই ছেলেটি একদিন বড় হয়, ইউনিভার্সিটিতে যায়, সেখানেও একজন গুড টিচারের সামনে যদি পড়ে, তার মানে আলটিমেটলি এই স্টুডেন্টটা কি করে, সে মানে এই দেশের জন্য কি হয়, মঙ্গলজনক। অর্থাৎ ওয়েল, দ্যাট মিনস আমরা বলতে পারি কি একজন ভালো প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ দেশের কারিগর, আবারও দেশের জন্য কাজ করতে। এরপর আপনি আরো লিখতে থাকেন। ওকে, এইভাবে সব টপিক সম্পর্কে আমরা ডেফিনেটলি প্রশ্ন করে করে তথ্য উদ্ঘাটনের মাধ্যমে দারুণ ভাবে লিখতে পারি। ওকে, এটা বললাম হচ্ছে আমরা যখন পরীক্ষার হলে কমন পড়বে না তখন, তখনকার জন্য। প্রশ্নটা হলো যখন আপনাকে আমি লিখতে দিব, তখন কি এভাবেই লিখবেন? মানে এই যে আমি যে ইনফরমেশন গুলো মানে হয় না মানে কিছু ইনফরমেশন জাস্ট মুখে যা আসলো তাই বললাম, না। আপনি নিজের প্রয়োজনে, অর্থাৎ যখন আপনাকে আমি লিখতে দিব বাসায়, যখন আপনি সময় পাচ্ছেন, তখন কিন্তু আপনি এইগুলো ফলো করবেন। কিন্তু এই যে যে ভাষা ভাষা ইনফরমেশন, এগুলো দিলে কিন্তু হবে না। আমি তো এগুলো দিলাম পরীক্ষার হলে ইনস্ট্যান্টলি আপনি উপস্থাপন করবেন, তাই ভাষা ভাষা ইনফরমেশন বললাম। কিন্তু যখন আপনি বাসায় সময় পাবেন, তখনও কি এই ভাষা ভাষা নলেজ নিয়ে লিখবেন, ভাষা ভাষা ইনফরমেশন দিয়ে লিখবেন? না। তখন আপনি দারুণ ভাবে এই সম্পর্কিত আপনি তথ্য উদ্ঘাটন করবেন। অর্থাৎ এই গুড টিচারের আসলে সত্যি সত্যি কি কি স্ট্র্যাটেজি আছে গুড টিচার হওয়ার জন্য, আদতে কারা গুড টিচার হতে পারে, গুড টিচার কিভাবে প্রভাব ফেলতে পারে, দারুণ ভাবে কিছু ডেফিনিশন, কিছু ড্রাইভার, কিছু ব্যাপারকে সামনে আনতে পারে, রাইট? সেই জন্য আপনাকে কি করতে হবে? জি, এখন আপনাদের জন্য আমি 5 মিনিট সময় দিচ্ছি প্রশ্ন করার, বা 10 মিনিট সময়। এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন যখন আপনাদের আমি বাসায় একটা টপিক দেই, তখন আপনারা এই যে যে এই মাত্র প্রশ্নটি করলাম আসলে কি করেন, মানে কোন ওয়েতে তথ্যটা সংগ্রহ করেন আমাকে একটু বলবেন।
মানে এই প্রশ্নগুলো করবেন ঠিক, কিন্তু কোন ওয়েতে তথ্য সংগ্রহ করবেন, মানে আরো বেশি রিসোর্সফুল করার জন্য। অর্থাৎ আপনার স্পেলিং মিস্টেক হতে পারে, দারুণ দারুণ কিছু ভোকাবুলারি ব্যবহার করতে পারেন, ফ্রেজ ব্যবহার করতে পারেন, এইগুলো কিভাবে সংগ্রহ করবেন? আপনারা ইতিমধ্যে কিভাবে করেছেন এই ব্যাপারে আমাকে একটু অবগত করবেন। জি, যে কেউ একটু অবগত করতে পারেন যে আসলে আপনি কিভাবে এই তথ্যগুলো সংগ্রহ করেন। মানে যখন আপনি বাসায় কাজ দেওয়া, হয়তো পারে আপনার ইউনিভার্সিটি থেকে দেয়, আপনার স্কুল থেকে দেয়, বা আপনি যেই অফিসে চাকরি করেন সেখান থেকে দেয়, তখন আপনি বাসায় সুযোগ পান, সময় পান, তখন এই কাজগুলো কিভাবে করেন, এটা কিন্তু একটা ফ্যাক্টর। তখন কিন্তু আপনি জাস্ট হেলাফেলা করলেই হবে না, তখন কিন্তু আপনার লেখাটা স্ট্যান্ডার্ড হতে হবে। তো কারণ আপনি সময় পেয়েছেন, আপনার সেখানে নিউমেরিক ডাটা থাকাটা আবশ্যক। অর্থাৎ আপনি সময় পেয়েছেন, সেখানে আপনি তথ্যবহুল লেখা লিখবেন, ইম্পারিক্যাল লেখা লিখবেন, স্ট্র্যাটেজিক্যাল লেখা লিখবেন। অর্থাৎ সেই লেখাটা হতে হবে আরো বেশি স্ট্যান্ডার্ড এবং মিনিংফুল। টপিক কিন্তু একই, প্রশ্ন একই করবে, কিন্তু একটু স্ট্যান্ডার্ড হইতে লিখবেন। এটা কিভাবে করবেন? জি, যে কেউ একজন একটু বলুন তো আমাকে। ওকে, অনেকেই ক্লাসে উপস্থিত নাই। যদিও গত ক্লাসে প্রায় 17-18 জন উপস্থিত ছিল, এই ক্লাসে তার মাত্রা কমে খুবই কমে গিয়েছে। আমি জানি না আসলে, এটা নির্ভর করে হচ্ছে আপনাদের উপরেই, যে আপনারা কে আসলে লেখালেখি করতে চান ইন ফিউচারে, আর কে আসলে আপনারা আপনাদের যে লেখালেখির মাত্রাটাকে দারুণ ভাবে সামনে এগিয়ে নিতে চান। শুধুমাত্র তাদের উপরে ডিপেন্ড করে আপনি ক্লাস করবেন কি করবেন না। আর নিয়মিত আপনি আমার দেওয়া কাজগুলো করবেন কি করবেন না, এগুলো নির্ভর করে আপনার উপর। অবশ্য আমাকে দায়ী করতে পারবেন না, আমি সবাইকে আগেই বলে দিয়েছি, আমাকে এই ব্যাপারে কেউ দায়ী করতে পারবেন না। কেননা যদি আমার কথা মতো না চলেন। ওকে, ওকে, ওকে। আপনারা কেউ বলছেন না? হুম, ওকে। এই জন্য আমি এই অপশনটা রেখেছি। সেই অপশনটা হচ্ছে ঠিক এইখানে, হাউ টু কালেক্ট ইনফরমেশন। ও, একজন মেবি বলেছেন যে ইউজিং সার্চ ইঞ্জিন, ইউজিং সার্চ ইঞ্জিন। আফরোজা বলেছেন এক্স্যাক্ট, রাইট। অর্থাৎ আপনাকে সার্চ করতে, অর্থাৎ আপনি সার্চ করুন। ঠিক আছে, কিভাবে তথ্য উদ্ঘাটন করবেন? সার্চ করে। কারণ আমি আপনি ইন জেনারেলি, জেনারেলি নট ইন জেনারেল ওয়েতে, ধরেন ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে আমি আপনি যেটা ফ্রাঙ্কলি বলতে পারবো, কিন্তু আপনি যখন এটাকে সার্চ দিবেন, অর্থাৎ আপনি ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে জানতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন এই সম্পর্কে, এই এতগুলো প্রশ্ন তৈরি করবেন প্রথমত। প্রশ্নগুলো তৈরি করে এরপরে আপনি এই প্রশ্ন ধরে ধরে সার্চ কি করবেন, আপনি চলে আসবেন আপনার এইখানে, এসে আপনি কি বলবেন যে হোয়াট ইজ দা, হোয়াট ইজ করাপশন। ওকে, হোয়াট ইজ করাপশন, আপনাকে যখন আমি কাজ দিই তখন আপনার কাজ হচ্ছে হোয়াট ইজ করাপশন, এগুলোকে ইয়া করা, সার্চ দেওয়া। এখন আপনি এখানে প্রপার ওয়েতে যেই বিশেষ করে যেই ইয়াগুলো আছে, বিভিন্ন, দেখবেন যে বিভিন্ন সাইট যেগুলো হচ্ছে দারুণ, বিশেষ করে আমরা জানি যে বিভিন্ন কোম্পানি যারা সাধারণত যেই বিভিন্ন যে ডেফিনেশন গুলো দিয়ে থাকে, অর্থাৎ, ওকে, এইখানে আছে, সরি টু সে, আমি কি উত্তরটা পেয়েছি? হোয়াট ইজ করাপশন। ওকে, করাপশনের উত্তরটা আমরা এখানেই পাবো, যে ইনভেস্টোপিডিয়াতেও আছে, চাইলে এখান থেকেও দেখতে পারেন। আবারও চাইলে কোনো অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন আছে, এই যে যেমন গ্রিক ফর গ্রিকস, এখানে একটা ইয়ে আছে। তারপর করাপশনের ইয়াটা আছে, ইকোনমিক্স টাইমসে আছে করাপশন আসলে কি। এখন আপনি এখানে এসে কি করবেন জানেন? এখানে এসে এই ডিফিনেশনটা পড়বেন, পড়ার পরে আপনি এখান থেকে কি পাইলেন, অর্থাৎ এটাকে আপনি প্যারাফ্রেজিং, অর্থাৎ এখান থেকে আপনি পাইলেন যে করাপশন রিফার্স টু মিসইউজিং পাবলিক পাওয়ার ফর পার্সোনাল গেইন। ওকে, এটা আপনি পাইলেন। ওকে, হিয়ার, অর্থাৎ করাপশন বলতে কি বোঝাচ্ছে, এই অংশটা। এরপর আপনি দেখুন এখানে করাপশন আছে, করাপশন হ্যাপেন্স যখন ওয়ান অ্যাবিউজেস পাওয়ার এন্ড ট্রাস্ট টু দেম ফর পার্সোনাল গেইন, অর্থাৎ পার্সোনাল গেইনের জন্য কেউ যখন পাওয়ারকে ব্যবহার করে, দ্যাট ইজ করাপশন। অর্থাৎ এই যে এখান থেকে পড়লেন, এখান থেকে পড়লেন,
এরপর আপনি এখানে দারুণ একটি শব্দ পেলেন যে পার্সোনাল গেইন। এইটাকে আপনি কাজে, এটাকে আপনি নিয়ে দারুণ ভাবে নিজে একটি ডেফিনেশন দাঁড় করালেন। এইটাই হচ্ছে মিনিংফুল ওয়েতে অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়েতে তথ্য উদ্ঘাটন করে এরপর আপনি লেখায় উপস্থাপন করা। এরপরে দেখুন করাপশন কোন ক্যাটাগরি, অর্থাৎ দেখুন করাপশন কত ধরনের হতে পারে। আপনার তো এই ব্যাপারগুলো কিন্তু আমি সবগুলো করিনি। দেখুন এখানে করাপশনের বিভিন্ন ধরনের করাপশন গুলো দেখুন। এখানে বলা আছে এম্বেজলমেন্ট অর্থাৎ আত্মসাৎ, এক্সটর্শন অর্থাৎ ওই যে চাঁদাবাজি, এরপর আমরা দেখি নেটওয়ার্কিং, দ্যাট মিনস ওই যে যে নেপোটিজম বলতে পারি। এরপর ট্রানজিশন, দ্যাট মিনস আন্ডার দ্য টেবল ট্রানজিশন, দ্যাট মিনস গোপনে যে ট্রানজিশন গুলো হয়ে থাকে, যখন কেউ টাকা টুকা চায়। এখন এই যে যে ব্যাপারগুলো করাপশনের সাথে এই ব্যাপারগুলো জড়িত, এখন এইগুলোকে আপনি কি করবেন, এইগুলোকে আপনি নিবেন যে করাপশন কি 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 মাধ্যমে হয়। করাপশন মানে মূলত কোনগুলোকে আমরা করাপশন বলতে পারি, এই যে এগুলো, এগুলোকে করাপশন বলতে পারি। এখন এইগুলো আপনার আমার মনে নাও আসতে পারে, তখন আমরা এখান থেকে দেখে নিব, দেখে আমার মতো করে আমি সাজিয়ে নেব। অর্থাৎ কখনো লিখবো এক্সটর্শন, কখনো লিখবো ব্রাইভারি, কখনো লিখবো ম্যানিপুলেশন, কখনো লিখবো এম্বেজলমেন্ট, কখনো লিখবো মিসইউজিং পাওয়ার, কখনো লিখবো মানি লন্ডারিং, মোর। অর্থাৎ এইগুলোকে আবারও আপনি কি করবেন, এগুলোকে বুলেট পয়েন্ট হিসেবে নিয়ে আপনি এর প্রতিটা শব্দের পিছনে একটি করে দুই দুই এক লাইন করে লিখলেন। এই যে যে লেখাটা লিখলেন, আপনি যে এখান থেকে দেখে দেখে নিলেন, এটাই হচ্ছে সবচেয়ে কার্যকর, অর্থাৎ এটার চেয়ে বেস্ট ইংলিশ শেখার বা রাইটিং শেখার আর কোনো ওয়ে নাই, আপনি আর পাবেনই না। কারণ আপনি যখন এখান থেকে এখান থেকে আপনি যখন এই ব্যাপারটি নিবেন, এখান থেকে আপনি যখন এই শব্দটিকে নিবেন, এটার সাথে আপনি পরিচিত ছিলাম না, এখন পরিচিত হচ্ছি, ম্যানিপুলেশন অফ দ্য ইলেকশন রেজাল্ট। অর্থাৎ ইলেকশন রেজাল্ট একটা হয় কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালরা টাকা টুকা খেয়ে অর্থাৎ চিটিং করে অন্য একটি রেজাল্ট দেখায়, দ্যাট মিনস ম্যানিপুলেশন। ওকে। এখন এই যে দারুণ একটি টার্ম যখন আপনি আপনার লেখায় ব্যবহার করবেন, তখন আপনার লেখাটা দারুণ ভাবে করবে না? এই যে আন্ডার দ্য টেবল ট্রানজাকশন, অর্থাৎ এই যেটা গোপনে যে ট্রানজাকশনটা হয়, অর্থাৎ অনেক সময় দেখবেন যে চেয়ারে বসে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, আসতে টেবিলের নিচ দিয়ে আস্তে করে পকেটে ভরে ফেলছে, এই যে যে ট্রানজাকশনটা হচ্ছে, অর্থাৎ এই ব্যাপারগুলোর সাথে আপনি সম্পৃক্ত হলেন। পরবর্তীতে যখন আপনি এখন দেখে লিখুন, পরবর্তীতে যখন আপনি সত্যি সত্যি পরীক্ষার হলে নিজেকে উপস্থাপন করবেন, তখন দেখবেন এই যে যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো আপনার মাথায় চলে আসতেছে। আপনি তখন দেখে লিখবেন না, কিন্তু তখন অটোমেটিকলি এটা চলে আসবে আপনার মাথায়, কারণ আপনি এটা একবার লিখেছিলেন আপনার লেখার প্রয়োজন। আমি দিয়েছিলাম এই যে এক্সটর্শন অর্থাৎ চাঁদাবাজি, এই যে যে মানি লন্ডার, এটা অটোমেটিকলি আপনার লেখায় চলে আসবে যদি আপনি কখনো কোনো সময় একবার ব্যবহার করে থাকেন। এখন বলতে পারেন স্যার এগুলোর অর্থ তো জানি না। সরি টু সে, এগুলোর অর্থ আপনাকে একটু দেখে নিতে হবে। কেমন? যদি আপনি দেখে না নেন বা না জানেন, আমি তো সব শব্দ আপনাকে জানিয়ে দিতে পারবো না, এটা তো সম্ভব না। আমি সব শব্দ আপনাকে জানাবো কিভাবে? আর কেউ শুনবেন যে আপনি 3000 ওয়ার্ড জানলেই কিন্তু মোটামুটি সব মানে আপনি শিখে ফেলবেন, এগুলো ভুয়া, একদম ভুয়া। 3000 ওয়ার্ড দিয়ে একজন মানুষ কিভাবে প্রপারলি লেখালেখি করে? আপনাকে করাপশন সম্পর্কে লিখতে বলা, আপনি যদি মানি লন্ডারিং ওয়ার্ডটা সম্পর্কে অবগতই না থাকেন, আপনি এটা লিখবেন কি? আপনি যদি এই এম্বেজলমেন্ট অর্থাৎ আত্মসাৎ, টাকা আত্মসাৎ, এই ওয়ার্ডটা আপনার না জানা থাকে, তাহলে আপনি লিখবেন কিভাবে? এটা একটা একটা ব্যাপার না? মানে যারা 3000 ওয়ার্ড দিছে, 3000 ওয়ার্ডের মধ্যে যদি এই ওয়ার্ড গুলো না থাকে, তার মানে এই ওয়ার্ড গুলো ছাড়া কি আপনি লিখবেন? এটা কোনো কথা না। এই ওয়ার্ড গুলোর সাথে আপনার পরিচিত হতে হবে। কিভাবে হবেন? সেটা হচ্ছে আপনি যদি সার্বক্ষণিক লেখালেখির মধ্য দিয়ে থাকেন, সার্বক্ষণিক যদি লেখাকে আপনার ধ্যান ও জ্ঞান হিসেবে নিয়ে নেন, যে ইয়েস আই হ্যাভ টু ডু, আমাকে করতেই হবে, আই মাস্ট ডু, আমাকে অবশ্যই করতে হবে, তার মানে আপনাকে চর্চার উপর থাকতে হবে। তবে আপনি যদি কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে চান, তখন কিন্তু সেই পরীক্ষাকে কেন্দ্র করে আপনার আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। তখন কিন্তু আপনি এই যে এইভাবে দেখে দেখে লেখার সুযোগ পাবেন। তার মানে তখন এই লেখার অভিজ্ঞতাটা আপনার কাজে দিবে, আপনাকে হেল্প করবে। ওকে, ওকে।
or to gather knowledge. Okay, to make a sentence using different type of vocabularies, and those vocabularies are important or also significant, and that make your writing standard and also viable. Have you got? ওকে, আপনাদের জন্য এখন প্রশ্ন উত্তর পর্ব। আমরা অনেকাংশে আলোচনা করে ফেলেছি আমাদের যা প্রয়োজন। আমরা আরেকটি ক্লাসে এই সম্পর্কে অবগত হব, কারণ প্যারাফ্রেজিং এটা একটি বড় টপিক। আমরা প্যারাফ্রেজিং কে একটা সাব টপিক হিসাবে পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসের সাথে সংযোজন করে দিব। অর্থাৎ পরবর্তী ক্লাসটা আছে মেবি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর, বাট আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে তৃতীয় ক্লাস হিসেবে ধরে নিয়েছিলাম, কিন্তু পরবর্তী ক্লাস সম্ভবত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেখানেই আমরা সাব টপিক হিসাবে প্যারাফ্রেজিং কে 15-10 মিনিটে আলোচনা করব। তবে প্যারাফ্রেজিং সবসময় আমাদের সাথে থাকবে, কারণ প্যারাফ্রেজিং ছাড়া এই যে যে টপিক গুলো সম্পর্কে আমি কথা বললাম এই তথ্য আপনি উদ্ঘাটন করতে পারবেন না। যখন আপনি প্যারাফ্রেজিং সম্পর্কে দারুণভাবে অবগত হবেন তখনই আপনি এই তথ্যগুলো দারুণভাবে আপনি আপনার লেখায় আপনি কাজে লাগাতে পারবেন, যখন আপনাকে বাড়ির কাজ স্বরূপ দেওয়া হবে। রাইট? কিন্তু বাড়ির কাজগুলো নিজের ভাষায় এই মানে থোড়া থোড়া, যেটাকে হিন্দিতে বলা হয়ে থাকে, অর্থাৎ মানে কিছু কিছু নলেজ দিয়ে আপনি এই বাড়ির কাজগুলো করবেন না। বাড়ির কাজগুলো করার জন্য অবশ্যই সার্চ করবেন, এবং এই প্রশ্ন অনুযায়ী সার্চ করবেন। এই প্রশ্ন অনুযায়ী প্রথমে প্রশ্নগুলো ক্রিয়েট করবেন টপিক সম্পর্কে, এই প্রশ্ন অনুযায়ী সার্চ দিবেন, অটোমেটিকলি আপনি তথ্য পেয়ে যাবেন। সেই তথ্যটাকে আপনার নিজের ভাষায় উপস্থাপন করে সেই লেখাটা আমাকে দিবেন। সেই লেখাটাই হবে সবচেয়ে বেস্ট, এবং সেই লেখাটাই হবে আহ অদূর ভবিষ্যতে আপনার জন্য একটি দারুণ পারফরমেন্স, অর্থাৎ পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারে। এখন দেখে লিখবেন, অদূর ভবিষ্যতে না দেখে লিখতে পারবেন। তখন আপনাকে আর বসে ভাবতে হবে না এই কি লিখবো, কারণ তখন তো আপনি রিসোর্সফুল থাকবেন। তখন তো আপনি ভোকাবুলারি সম্মিলিত একজন পারফেক্ট, অর্থাৎ আমি পারফেক্ট বলছি না, তখন আপনার ভোকাবুলারি জানা থাকবে। তার মানে ভোকাবুলারি জানা আছে, ফ্রেজ পার্টস, ডিফারেন্ট টাইপ অফ পার্টস অফ স্পেস অর গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনার জানা আছে, আপনি লিখতে পারবেন। আর লেখার জন্য যে স্ট্রাকচার ব্যবহার করবেন সেগুলো তো আমি শিখিয়ে দিবই। সেগুলো তো ইনফিউজ আমরা পরবর্তী ক্লাসগুলোতে পাবো। রাইট? ওকে। সাদিয়া বলেছেন আমি ভোকাবুলারি, ইয়েস এক্স্যাক্টলি, এই জন্য তো আপনি প্রশ্ন করবেন। এখন প্রশ্ন করে যেই প্রশ্নগুলো, যেই ভোকাবুলারি গুলো সহজ সেই ভোকাবুলারি দিয়ে আপনি লিখবেন, আর যেগুলো কঠিন সেগুলোকে অ্যাভয়েড করে যাবেন এবং সেইগুলো সার্চ দিবেন। রাইট? আপনার যদি পরীক্ষার হলে যেগুলো সহজ তা দিয়ে লিখবেন, আর আপনাকে যখন বাড়ির কাজ দেওয়া হবে তখন আপনি যেই ভোকাবুলারি আপনি খুঁজে পান না সেই ভোকাবুলারিটাকে আপনি সার্চ দিবেন। অর্থাৎ এই সম্পর্কে ভোকাবুলারি আপনি কোথায় পাবেন। যেমন আপনি যদি এটা লিখে সার্চ দেন তাহলে অটোমেটিকলি অনেক লেখা পেয়ে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে কিভাবে তারা মানে কি কি ব্যাপার মানে কোন কোন ব্যাপারগুলো আসলেই আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ এই ব্যাপারটা ফেস করছে কারা। তখন দেখবেন ক্যাটাগরি পেয়ে যাবেন যে কারা ফেস করছে, কেন ফেস করছে, সব পেয়ে যাবেন। যদি আপনার ভোকাবুলারি নাই আসে তখন সেখানে পাবেন। অর্থাৎ যখন আপনাকে বাড়ির কাজ হিসেবে দিব তখন আপনি এগুলো সার্চ দিয়ে দেখে নেবেন, সব সার্চ দিয়ে দেখবেন। আপনাকে তো আমি এটাকে উন্মুক্ত করে দিয়েছি। আপনি বাড়ির কাজ মানে হচ্ছে আপনি যেখান থেকে পারেন সেখান থেকে নিয়ে লিখবেন, এটাই আপনার বাড়ির কাজ। আপনার বাড়ির কাজ এই নয় যে আপনি যা পারেন তাই লিখবেন। ওকে, রিসার্চফুল ইনফরমেশন সব গুগলে আছে। আমরা যখন প্যারাফ্রেজিং করব তখন আমি আপনাদেরকে এই ব্যাপারে অবগত করব, আর আমার সাথে যেহেতু আছেন আশা করছি এই ব্যাপারে আপনাদের খুব বেশি একটা ভুগতে হবে না। ওকে। ওকে শাহজালাল, আমি আপনাকে পার্সোনালি অবগত করব, এখন আর এটা রিপিট করা সম্ভব নয়। ওকে। জি, আপনি হয়তোবা জুম আউট হয়ে গিয়েছিলেন। ওকে, জি আমি অবগত করব। জি, এখন আপনাদের প্রশ্ন প্লিজ। আপনারা এখন মাইক্রোফোন অন করে আমাকে প্রশ্ন করতে পারেন। আপনার আর 10 থেকে 15 মিনিট, হ্যাঁ 10 মিনিট সময় আছে। আমরা এরপরই ইয়ে করব। ও, আরেকটি ব্যাপার না বললেই নয়, আপনারা আমার ভিডিওগুলো দেখে, অর্থাৎ রেগুলার ভিডিওগুলো দেখে কেন কমেন্ট করেন না? সবাই কি করেন? করেন না, এর কারণটা কি? মানে দেখেন বা না দেখেন অন্তত কমেন্ট করেন, কারণ এটা খুব বেশি জরুরি। আমার ভিডিওগুলো রিচ করছে না, অর্থাৎ মানুষের সামনে যাচ্ছে না। আমি এটা কাইন্ডলি বলছি যে অন্যদের সামনে যাওয়ার জন্য সবচেয়ে যে সিঁড়িটা, সেই সিঁড়িটা হচ্ছে বেশি বেশি কমেন্ট করা। অর্থাৎ আপনারা এক বা একাধিক কমেন্ট করবেন অ্যাজ ইউর উইশ, অর্থাৎ আপনি যেটা ভালো মনে করেন সেটার ভিত্তিতে এস বা একাধিক কমেন্ট করবেন। যাই যতটুকু সম্ভব, যদি ভিডিওটা পুরো দেখতে পারেন সেটার উপর করতে পারেন, বা যতটুকু দেখেন সেটার উপর বেস করে দিবেন আর কি, কমেন্টটা করবেন। বা আপনি নোটিফিকেশন পাওয়া মাত্রই কমেন্টটা করতে পারেন।
মানে যা পারে। আমি আশা ব্যক্ত করি আপনাদের কাছ থেকে এটা আশা করি, কারণ বুঝেন তো, কারণ আমি তো আপনাদের নিয়েই কাজ করছি। আর আমার নিয়মিত ভিডিওগুলো যদি না দেখেন আর সেখান থেকে যদি না নোট ডাউন করেন, অর্থাৎ প্রতিদিন তো ভোকাবুলারির সাথে পরিচিত করাই, সেই ভোকাবুলারি যদি যদি দেখুন, যেহেতু আপনি লার্নিং স্টেজে আছেন, অর্থাৎ আপনি যেখান থেকে ভোকাবুলারি পাবেন সবই আপনার প্রয়োজন, অর্থাৎ সবই আপনি দেখবেন। তার মানে এটা কিন্তু অত্যন্ত জরুরি, যখনই আপনার কাছে নোটিফিকেশন যায় আপনি কাইন্ডলি মানে যাই করেন বা না করেন একটা কমেন্ট অবগত করতে পারেন। একটা কমেন্ট অবগত করে যে ইয়েস বা এটা বা ওইটা, বা আপনি আমার কোর্সের সাথে আছেন। দেখুন, এটা মূলত আহ, আমি বলতে আগ্রহী না, কখনো বলি না, কিন্তু এটা বলার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার এই চ্যানেলকে রিচ করা, অর্থাৎ আমার তো একটা ইচ্ছা আছে, বুঝেন তো। মানে সবারই কিন্তু একটা মানে ইচ্ছা থাকে। অনেকে আমাকে বলেন যে আপনি মানে বলে আর কি সামনাসামনি, আপনি দারুণ সদয় একজন ব্যক্তি, ফ্রিতে অনেক কিছু দিচ্ছেন। কিন্তু আমারও কিন্তু আলটিমেট, আমারও কিন্তু একটা ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটা হচ্ছে একটু পরিচিতি লাভ করা, অর্থাৎ ইউটিউব আমার চ্যানেলটা একটু অন্যদের সামনে চলে যাওয়া। দ্যাট মিনস এই ইচ্ছেটা তো সবার মধ্যে থাকেই। আর এই ইচ্ছেটা আপনারা কিন্তু অনেকাংশে মানে আপনারাই পূরণ করতে পারেন, এবং বিশেষ করে আমার সাথে যারা আছেন তারা তো আরো বেশি ভূমিকা রাখতে পারেন। আমি আপনাদের সবার কাছ থেকে অ্যাট লিস্ট একটা কমেন্ট আশা করি। আর যদি সময় সুযোগ থাকে অবশ্যই একাধিক কমেন্ট করতে পারেন, একাধিক শব্দ দিয়ে। যেমন আজকে যে ভিডিওটা দিয়েছি, আপনারা ভিডিওটা শেষ করে সবাই যেটা করবেন, যে এই কাজটি দিয়েছে আমি প্রথমেই প্রথম 2-3 মিনিটের মধ্যেই আমি একটি অ্যাক্টিভ, ওকে, প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ করতে বলেছি। আপনারা যদি সেটাকে না পারেন, তার মানে তো আপনারা তো একটু বেশি অগ্রাধিকার পাওয়া মানুষ, আপনারা তো সেটা আরো বেশি করে করবেন। সেটা করবেন, আরো কিছু কাজ আছে সেটা করবেন, করে আমাকে অবগত করবেন। আমি অবশ্য এতে করে প্রীতি হব। যদিও আপনাকে আমি বাধ্য করতে পারবো না, কারণ ওখানে আপনার কাজ না, ওইটা ম্যান্ডেটরি না। ওখানে আপনি জাস্ট এতটুক, আই উইল বি প্রেস টু সি and you are doing and what I am right now instructing you. Okay, right now, and floor for you, please. Ask any question, raise any question related to today's class, and within 5 minutes, 5 or 6 minutes, please. One by one. প্রথমে হ্যান্ডস আপ করতে পারেন, এরপরে দয়া করে করতে পারেন, প্রশ্ন করতে পারেন। ফ্রাঙ্কলি স্পিক, প্লিজ, একেবারে কোনো ধরনের হেজিটেশন ছাড়া আমাকে প্রশ্ন করুন এই ব্যাপারে। ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন, আমরা বলেছি, আমরা ইতিমধ্যেই আপনাকে অবগত করেছি যে আমরা কিভাবে কি করতে পারি। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন। জি, হ্যালো স্যার। জি, জি আহমেদ, আপনি বলছিলেন। জি আহমেদ, ইউ আর ওয়েলকাম ফ্রম ওভারসি, নাইবারিং আচ্ছা কান্ট্রি। জি আহমেদ, বলুন। স্যার, বলছিলাম যে আমি যেটা যেরকম ভাবে বললেন সেটা অনেক ভালো লাগলো। তবে আমি যখন লিখতে যাই তখন মানে এই যে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব যে এখানকার মধ্যে যে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা বাক্যের মধ্যে কিভাবে সাজাবো হুম ওই হুম। জিনিসটা মাঝে মধ্যে মানে মানে একটু উল্টো পাল্টা হয়ে যায় আর কি, মানে এইটার পরে ওইটা এইটার পরে ওইটা ওকে যখন ওকে ওকে, একটা জি জি, আই একটা গট ইউর পয়েন্ট। ওকে, এই জন্য আমরা আমাদের ক্লাস আছে। এই জন্য আমরা যদি একটু দেখি ক্লাস 7, যদিও একটু দেরিতে শিখবো, আমরা সেই সম্পর্কে জানবো। আমরা ক্লাস 7 এই সম্পর্কে অবগত হব একটু। আমি এখানে দেখাচ্ছি, হিয়ার ক্লাস 7। ক্লাস 7-এ আমরা পুঙ্খানুপুঙ্খরূপে অবগত হতে পারবো কোন অংশটা কখন বসাবো, কোন অংশকে কি নামে ডাকা হয়, যে কোনো বাক্যের কোন অংশকে কি বলা হয়, কোন অংশকে কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন, সেটা কোন পার্টস অফ স্পিচ, সব আমরা এই ক্লাসে অবগত হবো। যদিও একটি ক্লাসে এটা সম্ভব না, এই ক্লাসে, অর্থাৎ অ্যাডভার্ব অফ রিজন, ম্যাক্সিমাম অ্যাডভার্বই ব্যবহার হয় একটি বাক্যের মাঝে, অর্থাৎ একটি বাক্যের মাঝে ম্যাক্সিমাম সময় বেশিরভাগই হচ্ছে অ্যাডভার্ব। কখনো অ্যাডভার্ব অফ টাইমস ও ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন, ম্যানার্স এন্ড প্লেস, or relative pronoun appositive, or well and using punctuations, আমরা এই সম্পর্কে অবগত হব। এবং এই ক্লাসটির পরে আহমেদ, আমি আশা করি যে এটা যদি দারুণভাবে আমরা উপলব্ধি করতে পারি, আমাদের সমস্যা অনেকাংশেই লাঘব হবে বলেই আমরা ধরে নিতে পারি। জি, পরবর্তী কেউ প্রশ্ন করবেন, প্লিজ, প্লিজ, এনি মানে এনি কোয়েশ্চেন প্লিজ, এটা আপনাদের সুযোগ ও সময়। ওকে, জসিমউদ্দিন, আপনি অ্যাড হতে পেরেছেন? জসিমউদ্দিন, you're welcome. You're from overseas right now, and you are staying in Saudi Arabia. Am I right, Joshim? Do you hear me?
জসিম, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, জসিম মেবি হয়তো বা শুনতে পাচ্ছে না। ওকে, হিয়ার আজকে আব্দুস ওকে, আব্দুর নামে একজন আছেন, তিনি নেই। তিনি মূলত ইউকে থেকে জয়েন করেন, তার হয়তো আজকে ডিউটি আছে, যাই হোক। ওকে, হিয়ার আমরা ওকে, আফরোজা প্লিজ say something today's class, and what do you feel about and brainstorming and also, and we have already present, we also seen and how we can make a topic or gather information. Please, you can say something. Okay, and Shahajalal, okay, okay. Oh, নির্দিষ্ট টপিকের উপর এটা সো মাচ ডিফিকাল্ট, এটা সম্ভব না নির্দিষ্ট টপিকের উপর এত ওয়ার্ড দেওয়া সম্ভব না, কারণ আমি তো মানুষ, রোবট না। আপনি কিভাবে তথ্য সংগ্রহ করবেন সেই সম্পর্কে ইতিমধ্যে আমি আপনাকে বলেছি, অবগত করেছি। অর্থাৎ যেই কোনো টপিক সম্পর্কে আপনি যদি একটি সার্চ দেন, ওই টপিক রিলেটেড শত শত হাজার হাজার টপিক এই শব্দ আপনি ওয়েবসাইটে পাবেন। সেগুলো আপনারই প্রয়োজন, আপনি এগুলো জোগাড় করে নেবেন। আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি প্রোভাইড করব। একটা টপিকের উপর সর্বোচ্চ 50টা শব্দ আমি আপনাদেরকে প্রোভাইড করব। তার মানে আমি এর বেশি আপনাকে দিব না। আর র্যান্ডমলি আমরা প্রতিদিন এই যে বাড়ির কাজ শুরু, এখানে যে যতগুলো জিনিসের সাথে অবগত হচ্ছে, এই ব্যাপারগুলো তো আমরা অবগত হবই। এই ব্যাপারগুলোর সাথে, এটা কেন বলছি, এটা অ্যাডভান্স লেভেলের, এটা পত্রিকা থেকে নেওয়া, এটা আমার নিজের না। মানে এমন না যে আমি নিজে এখানে কতগুলো শব্দ বসিয়ে দিয়েছি, এগুলো সবই পত্রিকার। অর্থাৎ পত্রিকার ভাষা যারা বুঝতে চান, পত্রিকার মতো যারা লিখতে চান, বা পত্রিকার মতো যারা লেখায় অভ্যস্ত হতে চান, তাদের জন্য এটা অনেক বেশি কার্যকর। অর্থাৎ আপনি প্রতিদিন এতগুলো শব্দ, এগুলো তো কেউ পড়তে পারবে না, অনেকে পড়বে না। তার মধ্যে আমি যদি টপিক বেসে 400-500 ওয়ার্ড দেই, তাহলে তো আমাকে রোবট হয়ে যেতে হবে। আমি এটা পারবো না। আপনাকে আমি বলে দিতে পারবো যে আপনি কোন ওয়েতে শব্দগুলোকে জোগাড় করতে পারেন। ঠিক আছে, ভোকাবুলারি সংগ্রহ করার দায়িত্ব আপনার। ওকে, আহমেদ, আপনি একটু মিউট রাখতে পারেন আহমেদ? জি, আহমেদ একটু মিউট রাখবেন। ওকে, জি, এরপরে কার প্রশ্ন আছে? ওকে, আচ্ছা, ভাইয়া আমি একটু বলি। জি ওই আফরোজা বলুন। গত ক্লাসে ওই যে আপনি যে একটা ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ ওয়ার্ডের একটা লিস্ট দিয়েছিলেন, এটা হুম কি হুম। আসলে কি মানে মনে রাখা, মুখস্থ করাটা কি মানে জরুরি, নাকি এটা জাস্ট বোঝার জন্য আর কি দিয়েছেন? ওকে, আমি এখন একটু আপনাকে আবারও অবগত করছি, আমার মনে হয় একটু ভালো হবে। জি, আপনি প্রশ্নটা করেছেন, ঠিক আছে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, এটা মুখস্থ করতে হবে না। এটা মুখস্থ করতে হবে না কেন? আসুন এইখানে একটু আমরা দেখি। আমাদের ট্রানজিটিভ, এটা এটা আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই। এটা আমাদের দরকার, এটা আমরা অটোমেটিকলি বুঝি যে এটার পর অটোমেটিকলি একটা, মানে ট্রানজিটিভ তো ম্যাক্সিমামই ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব হাতে গোনা কিছু আর কি। ইনট্রানজিটিভ ভার্ব অনেক না। ওকে, আসুন এখন ইনট্রানজিটিভ ভার্ব আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, রাইট? বা ইনট্রানজিটিভ ভার্ব যে এগুলো এগুলো যে প্যাসিভ করা যায় না, সেটা কি? দেখুন, এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আহ, আপনি জাস্ট ভার্বকে প্রশ্ন করবেন। যেমন স্লেপ অর্থাৎ ঘুমান, আমি ঘুমাই, সে মনের ভাব স্পষ্টতে প্রকাশ পাচ্ছে। এখন আপনি যদি বলেন তার দ্বারা ঘুমানো হয়, এটা তো আপনি বলতেই পারবেন না, বাংলায় বলা যাচ্ছে, তার মানে আপনার ইংরেজি তো বলা যাবে না। মানে আপনি কি বলতে পারবেন আমার দ্বারা ঘুমানো হয়, নাকি আমি ঘুম? মানে আমরা অ্যাজ ইউজুয়ালি কি বলি আমার দ্বারা ঘুমানো হয়? বলি না। আমরা কি বলি আমার দ্বারা পৌঁছানো হয়? আমরা তো বলতেই পারি না, তাহলে আমি পৌঁছানোটা ইংরেজিতে কিভাবে লিখবো? আমার দ্বারা প্যাসিভে তো লিখতেই পারবো না, তার মানে ইন্ট্রানজিটিভ। অর্থাৎ যেই কাজটি প্যাসিভে বলা যায়, যেই ভার্বটি প্যাসিভে বলা যায় না, সেটা ইন্ট্রানজিটিভ। ওকে, অর্থাৎ এটা অ্যাক্টিভই বলতে হবে, রাইট? অকার, ঘটে, যদিও এটা ঘটানো হয় বা তার দ্বারা ঘটনাটি ঘটেছে, তবে সরাসরি ট্রিকলি এটাকে একটু মুখস্থ করতেই পারেন, আমার মনে হয় এটা ভালো হবে। কারণ সাধারণত
আমরা অনেক সময় বলতে পারি হ্যাঁ তার দ্বারা ঘটনাটি ঘটেছে, এরকম ভাবে আমরা বলতে পারি, তবে এটা কিন্তু কখনোই অ্যাক্টিভে লেখা যাবে না, প্যাসিভে লেখা যাবে। রিমেইন, এটাকে আপনি দয়া করে একটু মানে নিজে নিজে একটু একটু ইয়া করে নিতে পারেন। ওকে, and already Sadia and expressed her okay comment right now. Okay, thank you, Sadia, and you mentioned here, and you don't see and this type of writing course before, and today you have learned a lot of about how to generate idea. Thank you so much, Sadia. I think so, and keep it up, and also I think so you will be yep, benefited. Okay, here. এই ধরুন আফরোজা, আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যেমন ধরুন রাইস, এটা হচ্ছে ইন্ট্রানজিট, কিন্তু আবারও রেইস কিন্তু ট্রানজিট, রেইস। ওকে, এখন এই রাইস কে কখন ব্যবহার করব, রেইস কে কখন ব্যবহার করব, একই কিন্তু অর্থ, রাইট, একই অর্থ, কিন্তু সমস্যাটা হলো দেখুন এই রেইজ এর অর্থটা হচ্ছে উঠে বা বাড়ে, আমি কিন্তু বলতেছি উঠে, আর রেইজ এর অর্থটা হচ্ছে উঠানো হয়। তার মানে কি, আমি বললাম আপনার হাত উঠান, আপনার কলমটি উঠান, আপনার প্রশ্ন উত্থাপন করুন, তার মানে কি এখানে অটোমেটিকলি কিন্তু অবজেক্ট চলে আসতেছে। কিন্তু আমি যখন বলবো সূর্য উঠে, তখন কি অবজেক্টের দরকার আছে? সূর্য তো নিজেই উঠে, এখানে তো আর অবজেক্টের দরকার হচ্ছে না। তার মানে কি এটা ব্যবহার করবো, তখন আর রেইজ ব্যবহার করতে পারবো। বা দাম বৃদ্ধি পায় বা দাম বাড়ে, তার মানে দাম বাড়ে, আমরা যখন এটা ব্যবহার করবো সরাসরি ব্যবহার করে দেবো, টেক প্লেস, ঘটে। লুক, তাকাই, বললাম আমি তাকাই, সে তাকায়, তারা তাকায়। এখন আমি কি বলতে পারবো তাদের দ্বারা তাকানো হয়েছিল? আমি তো বাংলাই বলি না, তার মানে ইংলিশে বলার প্রয়োজন নাই, তার মানে এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, আমরা সহজে এটাই বুঝতে পারি। জাস্ট ওকে। তবে এইখানে দেখুন আমি মার্ক করে রেখেছি, এটা না, এটা দিয়ে কখনো ইয়া হয় না। এই যে রিড, এরপরে দেখুন হ্যাঁ রানকেও করা যায়, রানকেও ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ হিসেবে লেখা যায়। সিং, রিডিউস, ডিক্রিজ, ইনক্রিজ, এগুলোকে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ আকারে লেখা যায়। কিভাবে লেখা যায় তা হলো, আমরা কিন্তু বলতে পারি যে গান গাওয়া হচ্ছে, রাইট। আবার আমরা এটাও বলতে পারি যে রিড, রিড রিড রিড, যদিও রিড 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 তার মানে তার দ্বারা একটি বই পড়া হচ্ছে বা সে একটি বই পড়ছে, বলতে পারি। আমরা এটা বলতে পারি যে দাম বাড়ানো হয়েছে, ইনক্রিজ ব্যবহার করে। আবার এটাও বলতে পারি দাম বেড়েছে, দাম বেড়েছে এটাও ইনক্রিজ, আবার দাম বাড়ানো হয়েছে এটাও ইনক্রিজ দিয়ে আমরা। তার মানে এগুলো হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয়। যদিও আরো বেশ কিছু ভার্ব আছে, আমি এগুলো অ্যাড করে দিব এক সময়, যে এগুলো উভয় ভাবেই ইনট্রানজিটিভ ট্রানজিটিভ হিসেবে ব্যবহার হয়, রাইট। ওকে, আফরোজা আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন? আমাকে এখনই শেষ করতে হবে। জি জি, থ্যাংক ইউ। জি, আজকে আমাকে এখানে শেষ করতে হবে। আমি খুব শীঘ্রই আপনাদের ক্লাস, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ক্লাসটি পাঠিয়ে দিব। আর আমি অনেক সময় টপিক চেঞ্জ করতে পারি, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, ভোট ও ভোট একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, নট ফর ট্রানজিটিভ, এটি ইন্ট্রানজিটিভ ভার্ব ভোট, অর্থাৎ আমি ভোট দেই। ওকে, ভোট ফর, ভোট দেই, সে ভোট দেয়, ইন্ট্রানজিটিভ। ওকে, এটা একটু মুখস্থ করতে পারেন যদি চান আর কি। ওকে, আজ আর নয়। জি, আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আপনাদের এই ক্লাসটি থাকা, আমি কিন্তু র্যান্ডমলি জিজ্ঞাসা করব এই ক্লাসে, আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করি নাই, অর্থাৎ ভোকাবুলারি গুলো কেউ পড়েছেন কিনা এগুলো সম্পর্কে জানি নেই, কিন্তু পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে সেন্টেন্সও মেক করতে বলতে পারি, অর্থাৎ আপনার দায়িত্ব সেগুলো পড়ে নিন। আমি জিজ্ঞাসা করবো র্যান্ডমলি, যদিও আমি আপনাদেরকে বকাঝকা করতে পারবো না, তবে এতটুক যে আপনি পড়েছেন কিনা সেটা সম্পর্কে আমি অবগত হতে পারবো। আর যদি না পড়ে থাকেন, দ্যাট মিনস এন্ড দিস আই থিংক সো liability definitely depends on you. Okay, জি, now more today right now just I'm going to end up. Okay, best wishes for you.